সালাম আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার ফুয়াদ। এই শোতে আজকে খুব প্রমিনেন্ট দুজন মেহমান এসেছেন। একজনকে আপনারা একটু বেশি চেনেন আর একজনকে একটু কম চেনেন। তো যাকে আপনারা কম চেনেন তাকে আমরা বেশি করে চেনানোর চেষ্টা করবো আজকে। তো খালেদ সাইফুল্লাহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, তারপর অক্সফোর্ড থেকে মাস্টার্স করেছে, আর এখন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি যেটা আছে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছে। খালেদ, তোমাকে স্বাগতম। তাসিম জারাকে তো পরিচয় করে দেওয়ার কিছু নাই, তবে আজকে সে একটা ডিফারেন্ট ক্যাপাসিটিতে এখানে এসছে। সে ডাক্তার হিসাবে আসেন নাই, সে আসছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তিনি এনসিপি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। ডক্টর জারা, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য। ডক্টর জারা, কদিন আগে দেখলাম আপনি ট্রাকে করে ঝড় বৃষ্টি, হাঁটু পানি, কখনো কখনো প্রচণ্ড রোদ, এর ভিতরে চষে বেরিয়েছেন 2-3 দিন ধরে। তো বাংলাদেশে ইউজুয়ালি এই লেভেলের স্ট্রিট পলিটিক্স করবার কালচারটা আমরা দেখি ছেলেরা করে। তো সেখানে মানে ইউ আর এ কম্বিনেশন অফ লট অফ আর্টস, ইনফ্যাক্ট ডাক্তার, সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইংল্যান্ডে থেকেছেন, পড়েছেন, প্রফেশনে ছিলেন, পলিটিক্সও করেন নাই আগে। তো সব মিলিয়ে এসে এটা কি মানে ডু ইউ ফাইন্ড ইউরসেলফ এ পারসন এট আর্টস কাইন্ড অফ ইভিনিংয়ে ঘুমাইতে যাওয়ার সময় মনে হয় কিনা যে হোয়াট হ্যাভ ডুইং ইট লাইক? না, নট নেসেসারিলি। আমার মনে হয় যে এটা ইটস অ্যান এক্সটেনশন অফ হোয়াট আই হ্যাভ বিন ডুইং। আমি যা করছিলাম ওটার সাথে দিস ইজ ভেরি কমপ্লিমেন্টারি। আমি সবসময়ই মানুষের কাছে যেতে, তাদের কথা শুনতে পছন্দ করতাম, এবং আমার বিভিন্ন কাজের ধরনটাই এমন ছিল যেখানে আমার মানুষের কথা শুনতে হয়, শুনে সমস্যাটা বুঝতে হয়, তারপর একটা সমাধানের দিকে আমরা আগাই। ডাক্তার হিসেবেও এই কাজটা ছিল। আমি বিভিন্ন ভলান্টিয়ারিং, বিভিন্ন সোশ্যাল সার্ভিসেও এই কাজটা করতাম। আমার সহায় হেলথ যে কোম্পানিটা আছে, হেলথ কোম্পানি, সেখানেও আমি চেষ্টা করি যে মানুষের সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়, তাদের ভাষায় কিভাবে কথা বলা যায়। তো আমার কাছে রাজনীতিটা আই ফিল যে দিস ইজ এগেন সার্ভিং পিপল। তো ইটস প্রবাবলি আ ডিফারেন্ট ফর্ম, কিন্তু কাজটা একই ধারার, যেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি, কথা শুনছি, কথা বোঝার চেষ্টা করছি, এবং তার প্রতিফলন যাতে আমাদের কাজে আসে। ফ্যামিলিতে কেউ পলিটিক্স করেছে, অথবা আপনি নিজেও কি কোনোভাবে কোনো সময়টাতে রাজনীতি করেছেন? আমি রাজনীতি সচেতন ছিলাম। যেমন 2013 সালে শাহবাগে যে একটা জামাত ধরে ধরে জবাই করো, ওটার বিপক্ষে লিখেছিলাম। লেখার ফলে হ্যাঁ, এই স্লোগানটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো একটা সভ্য সমাজে। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু দেশেই বড় হয়েছি। আমার জীবনের খুব অল্প সময় আমি বিদেশে ছিলাম, বেশিরভাগ সময় আমি দেশেই ছিলাম। পরিচিতির সময়টা সম্ভবত বিদেশে থাকা অবস্থায়। হ্যাঁ, যে কোভিডের সময় যে আমি যখন ভিডিও করা শুরু করেছি, সেই জন্য হয়তো ওই স্ল্যান্ডটা আছে, বাট আমি জীবনের খুব অল্প সময় বাইরে ছিলাম। তো যেটা বলছিলাম, 13 সালে তো দেশেই ছিলাম। মেডিকেল স্টুডেন্ট, হ্যাঁ, ঢাকা মেডিকেলে পড়ছি। তো শাহবাগে ওই স্লোগান চলছে, ওটার বিপক্ষে লিখেছিলাম। লেখার ফলে মানে ভেরি ডিফিকাল্ট টাইম। ওটার বিপক্ষে লেখাটা মানে তো কাইন্ড অফ এ ট্রল ইনভাইট করা, ট্যাগ ইনভাইট করা। বাট আমার ওটা আই ডিড নট হ্যাভ কনসার্ন ফর দ্যাট। আই অলওয়েজ ওয়ান্টেড টু সে হোয়াট আই ফেল্ট ওয়াজ রাইট, এবং আমার মনে হচ্ছে ওই সময় এটা বলা প্রয়োজন। এবং এইটা তো একটা অ্যাকসেপ্টেবল স্লোগান হতে পারে না, ধরে ধরে জবাই কর, হোয়াট সিভিল সোসাইটি আর উই লিভিং ইন। তো এরকম বিভিন্ন সময়ে আমি কমেন্ট্রি বা রাজনীতি সচেতন, এটা আসলে বাংলাদেশের প্রায় সব মানুষই রাজনীতি সচেতন থাকে, বাট রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া সেটা এই জুলাই অভ্যুত্থানের পরে। এবং ফ্যামিলি থেকেও আছে, পলিটিক্স করেছে? না, আমি কোনো রাজনীতিবিদ দেখে বড় হই নাই আমার পরিবারে। রাইট। এখন পাশের লোকটাকে জিজ্ঞেস করি যে খালেদকে যারা পার্সোনালি চেনে তারা সবাই জানে যে ভেরি শাই পার্সন, একটু ইন্ট্রোভার্ট, চুপচাপ। তো এটার সাথে আসলে পলিটিক্স যায় কিনা? খালেদ কি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে? আমি দেখি সঠিক না ভুল এটা সময় বলে দিবে। বাট রাজনীতিতে আমার আশাটা অনেকটা যারা যেমন বললো সার্ভিস, ওই মেন্টালিটি থেকে। ইট কামস ফ্রম আমি ছোটোবেলায় যে বড় হয়েছি সেখান থেকে। আমি তো গ্রামে বড় হয়েছি, মাদ্রাসায় পড়েছি। তো ওইখানে আমাদের যেটা ছিল যে আমি মাদ্রাসার ছেলে মেয়েদের যেটা হয় যে সমাজের অনেকগুলো ক্ষেত্রে এদেরকে একটু ছোট করে দেখা হয়, আদারিং করা হয়। অনেকগুলো ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফাইট টু ফাইন্ড ইউর প্লেস। তো আমার জন্য ওই জায়গায় মাদ্রাসা থেকে আমি ডিসিপ্লিন শিখেছি, বাট অ্যাট দ্য সেম টাইম সবসময় মনে হতো যে আমাকে যদি কেউ কিছু বলতো যে এটা করা যাবে না, আমার হতো এটাই তো করতে হবে, আমি এটা পারবো করতে, আমি এটা করে দেখালে এটা হবে। সো সেটা ছিল। তারপর আমি যখন ইউনিভার্সিটিতে আসলাম, এগেন আমাদের ওই এলাকা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়ার সুযোগ হয়নি কারো আর কি, অনেকের। সো আমার যখন সুযোগ আসলো, আই থট যে আমার যে এডুকেশন
এডুকেশনটা অন্যরা যারা পায়নি, আই উইল ইউজ দিস ফর দ্যাট। সো এই জন্য আমি হিউম্যান রাইটসে পরবর্তীতে কাজ করি। আমার এলাকার অনেক মানুষ কিন্তু সাভারে যে গার্মেন্টস যে শিল্প আছে ওইখানে কাজ করেন। সো সাভারে যখন রানা প্লাজা ধস হলো, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি তখন কর্পোরেট ল বাদ দিয়ে আমি চিন্তা করি যে আমি ওই কেসটা নিয়ে কাজ করব। ওইটা নিয়ে তখন আমি কাজ করি। এখনও আইসি যে আমার যে এডুকেশন যেটা আছে সেটাকে আই ওয়ান্ট টু ইউজ ইট ফর সার্ভিস। বাট তুমি অ্যাক্টিভ পলিটিক্স তো কখনো করো নাই? না, এগেন রাজনীতি সচেতন ছিলাম। রাইট। সো আওয়ামী লীগের এই পুরো সময়টাতে তো আমরা কিছু সময় কথা বলার চেষ্টা করেছি, কিছু সময় ওইটার জন্য ট্রলের শিকার হয়েছি, ইভেন মোর দেন দ্যাট, মানে কিছু ক্ষেত্রে। তো তারপর যেটা মনে হলো যে রাজনীতি তো একটা সার্ভিসেরই একটা অংশ। সো ওইটাই চেষ্টা করা আর কি, যে আমার যে পজিশন বা আমার যে এডুকেশন আছে ওইটা দিয়ে আমার এলাকার বা আমার মতো যারা মানুষরা ছিল সুবিধা এবং যেটা তাদের জন্য যদি কিছু করতে পারি। একটা বিষয় তো অনেকে জানে না আর কি, মানে যার পাশে তুমি বসে আছো তার সাথে কি তুমি শুধু সোফায় একসাথে বসো না একই বাসায়ও একসাথে বসো? সো আমরা বিবাহিত। আচ্ছা, রাইট। এটা অবশ্য অনেকে জানে না আর কি। তো এই জন্য হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করছি যে এই রাজনীতি না করে রাজনীতিতে আসবার এই সিদ্ধান্তটাকে সম্মিলিত, কে এটা ট্রিগার করলো কনভারসেশনটা? ইজ ইট রাইট টাইম পারহ্যাপস উই শুড গো ব্যাক অ্যান্ড গেট ইনভলভড? ডক্টর জারা, মানে হঠাৎ করে কেন মনে হলো মানে সাডেনলি ইন এ ফাইন ব্রিটিশ ডিসরাপটিভ মর্নিং যে ওয়েদার সো খারাপ, উই মাস্ট লিভ? আচ্ছা, এটা আমি একটু পেছনের গল্পটাই বলি। ধরেন আমি ইউকেতে তো গেলাম, কিন্তু আই হ্যাড রুটস ইন বাংলাদেশ কোয়াইট আ লট। যেমন আমি যখন ভিডিও করা শুরু করছি তখন অনেকেই আমাকে বলছিল যে ইংরেজিতেও করো, বাট আই চোজ টু ডু ইট ইন বাংলা বিকজ আমার মনে হচ্ছে এখানে প্রায়োরিটিটা বেশি দেওয়া প্রয়োজন, এখানে অভাবটাও বেশি, নিডটাও বেশি, এবং আমার কমিউনিটিকে আমি সার্ভ করতে পারবো। তো সেখান থেকেই কিন্তু আমার কাজগুলো বাংলাতে করা, সেখান থেকে ভিডিও করা, তারপর সহায় হেলথ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা যাতে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে যায়। তো সেখান থেকে তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন, কতখানি মানুষ এখানে ভোগান্তির শিকার হয়, যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছি না। এটা খুব কাছ থেকেই আমার এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে। আর এই যে স্বাস্থ্য ভিডিও করার যে অভিজ্ঞতা, সেটা করতে করতে জুলাই আগস্টে আমার তখন নাইট শিফট চলছিলাম। তো ওখানে কেমব্রিজে অ্যাডেনব্রুকস হসপিটালে কাজ করছিলাম অ্যাজ আ ডক্টর, মেডিসিন স্পেশালিস্ট। তো আমার নাইট শিফট চলছিল, ওর মধ্যে আমি খুব কম সময় পেতাম বাসায় এসে অন্য কাজে মনোযোগ দেওয়ার জন্য। ওই কম সময়ে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে খুব হন্যে হয়ে খুঁজছিলাম যে ঘরোয়া কোন আইটেমটা মানুষ ব্যাগে নিয়ে বের হবে আন্দোলনে যাওয়ার সময়, যাতে ওর বন্ধু যদি গুলি খায়। মানে এটা কত বছরের পার্টিকুলারলি আন্দোলনের সময়কার কথা বলছেন? আন্দোলনের সময়ের কথা, মানে জুলাইয়ের সময়, যে সে ব্যাগে কোন জিনিসটা নিয়ে গেলে তার বন্ধু যখন গুলি খেয়ে ব্লিডিং হচ্ছে সে কিভাবে থামাবে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত। কাইন্ড অফ মানে মোবাইল ফার্স্ট এড সার্ভিস। মোবাইল ফার্স্ট এইড সার্ভিস বলতে পারেন। কেটে গেলে কি করবে, গুলি লাগলে কি করবে, কিন্তু এটা খুবই সারিয়াল একটা এক্সপিরিয়েন্স। আমি অনেক কিছু নিয়েই চিন্তা করি যে আচ্ছা এটা মানুষকে জানানোর প্রয়োজন, এটা নিয়ে ভিডিও করার প্রয়োজন, এটা নিয়ে সচেতনতা আরও বেশি হওয়া প্রয়োজন, কিন্তু এটা আমি কখনো ভাবিনি যে আমার কমিউনিটির জন্য আমার এরকম এক্সট্রিম সার্ভিস নিয়ে চিন্তা করতে হবে আর কি। মানে আমার দেশে তো তখন যুদ্ধ চলছে না, একটা স্বাধীন দেশে আমরা চিন্তা করছি যে মানুষ রাস্তায় বের হবে, তখন রাষ্ট্রীয় বাহিনী তাকে গুলি করবে এবং হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত তার ফার্স্ট এইড তার নিজেরই দিতে হবে, তার বন্ধুর ব্লিডিংটা তার বন্ধ করার জন্য সে কি পদক্ষেপ নেবে। সো এই বাস্তবতাটা যারা এখানে ছিলেন তারা তো দে হ্যাভ লিভড থ্রু প্রবাস থেকে, আমরাও খুব ক্লোজলি দেখছিলাম, বুঝছিলাম, এবং এটা আসলে প্রবাসে অনেক মানুষকেই এফেক্ট করেছে, যে যেভাবে পেরেছে মোবিলাইজ করেছে, সাপোর্ট মোবিলাইজ করেছে, ফান্ড মোবিলাইজ করেছে। তো ইট ওয়াজন্ট লাইক ওয়ান ফাইন মর্নিং, ইট ওয়াজ আ কন্টিনিউয়েশন অফ what we were doing, and it became very stark at that time. এবং আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থায় এই রকম সম্ভব, যেখানে রাষ্ট্রের নাগরিককেই রাষ্ট্রীয় বাহিনী গুম করছে, খুন করছে, দ্যাট সেটেলমেন্ট নিডস টু চেঞ্জ। এবং এখন হয়তো একটা রেয়ার অপরচুনিটি, এটা জীবনে হয়তো একবারই আসে, বারবার আসে না। তো এই সময় আমরা কিভাবে কাজে লাগতে পারি সেই ধারণা থেকেই কাজে অন্তর্ভুক্ত হওয়া। মানে এটা কোন সময়টাতে, মানে এই সিদ্ধান্তটা কি
হাসিনা পালিয়ে যাবার পরে সিদ্ধান্ত নিলেন আপনারা দুজনে মিলে, না মানে ওই সময়টাতে আলোচনা করলেন যে ইফ ইট রিয়েলি হ্যাপেন্স দেন উই মাস্ট মুভ ব্যাক? আসিনা চলে যাওয়ার পরে উই রিসিভ দ্য কল থেকে আর কি, যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল, যে মানে এটা কি তোমাদের অনলাইন পরিচিতির কারণে যে? না, আমি উই নো সাম অফ দেম, আমি এখনই নাম আচ্ছা। বলছি না, বিবি ভবিষ্যতে কোনো এক সময় বলবো Right. আর কি। সো দে কল যে এখন তো আমরা দেশে চলে গেছে শেখ হাসিনা, এখন আমরা এখানে উই আর ট্রাইং টু রিবিল্ড দ্য নেশন, আপনারা Why don't you যুক্ত come হবেন back? কিনা, ডু ইউ ওয়ান্ট টু হচ্ছিল গেট ইনভলভড। সো তখন যারা, তখন কি মানে ইন অ্যান ইনস্ট্যান্ট হচ্ছিল, বলছে হ্যাঁ আমরা উই ওয়ান্ট টু কাম ব্যাক। তখন আমরা ছিলাম হচ্ছে ইউ উড নো স্কটল্যান্ডে ছিলাম তখন, মানে বেড়াইতে গেছো? আই লাভ স্কাইতে বেড়াইতে গেছিলাম আর কি। এবং সামার তো মানে সুন্দর সময় আগে সুন্দর স্কটল্যান্ডে সময় যাওয়ার ছিল, জন্য। হ্যাঁ। সো তখনই সিদ্ধান্ত নিয়ে চলে আসবো, তারপরে ওইখান থেকে আমরা চলে আসি কেমব্রিজে, এসে সব কিছু গুছিয়ে উই কেম ব্যাক টু মানে বাংলাদেশ। এটা কতদিনের মধ্যে তোমরা ঠিক করে ফেললা যে না চলে যাব? মানে এটা কতদিন, এক দুই তখনই সপ্তাহ? মোটামুটি ওই- ইনস্ট্যান্টলি এক যে দুই আমরা সপ্তাহ মানে এরকম? না, ওই দিনই আর কি। তখনই 24 আওয়ার্সের ভিতরে? না, ওই কনভারসেশনের মধ্যেই যে আমরা যারা অ্যাপ্রোচ করেছিল ওরা এক্সপেক্ট করেনি আমরা বলবো চলে আসবো, বাট উই সেড না, উইল কাম। আমি তখন কেমব্রিজে পড়াচ্ছিলাম, সো নতুন সেমেস্টার না, একদম ইয়ার শুরু হয় যেই সময়টাতে, ওখানে আমার কিছুটা ওদেরকে গুছায় দিয়ে আসার জন্য দেরি করতে হয়েছে। বাট যখন উই হার্ড দ্য প্রপোজাল, ওয়ার লাইক ঠিক আছে না, উইল গেট ডিফিকাল্ট ইনভলভড। বিকজ আমি তো ওখানে ছিলাম, মানে ব্যাকআপ প্ল্যানও তো মানে এটা ইট রিকোয়ার্স মান্থস ইন ফ্যাক্ট মেন্টালিটি ওয়াইজ। বাট একটা ভালো দিক হচ্ছে অবশ্য তোমরা খুব বেশি দিন ছিল না, লম্বা সময়। আমি অনেক লম্বা সময় ছিলাম, সো আই হ্যাড এ লং ব্যাকআপ প্ল্যান। জি, সো এটা বাট ইট ইজ স্টিল মানে সারপ্রাইজিং মনে হচ্ছে না যে একদম শুরুতে পলিটিক্স ছিল না। একদম শুরুতে যখন আসলো তখন হচ্ছে আন্দোলনে আহত যারা ছিল তাদের চিকিৎসার ওই আলোচনা আসছিল। সো যারা ধর যে আমি যাই, আই ওয়ান্ট টু হচ্ছিল গো অ্যান্ড That was a pure medical service, like- ওইখানে আমি কি করতে পারি, ওয়ান্ট টু গো, আই স্টার্ট উইথ দ্যাট। সো এটা ছিল একদম প্রথমে। তখন তো পলিটিক্যাল পার্টি হওয়ার কোনো আলোচনা কিছুই ছিল না। সো উই ডিড নট কাম হিয়ার টু ডু পলিটিক্স যখন আমরা আসছিলাম আর কি। এটা কি অ্যাজ ইট গোজ পেয়াজি গো সার্ভিসের মতো কিনা যে এটা মানে আস্তে আস্তে ইট হ্যাজ ট্রান্স। অফকোর্স আমরা যখন আসি তখন তো ন্যাশনাল সিটিজেন পার্টি হবে কি হবে, উই ডিড নট নো। বাট এটা কি সেপ্টেম্বরে কখন ফিরলেন আপনারা দেশে? আমরা কবে দিকে ফিরলাম? গত বছর? সেপ্টেম্বরে হ্যাঁ, সেপ্টেম্বরে জয়েন করলাম, অক্টোবরে আর কি আসছি। আচ্ছা। সেপ্টেম্বরে হচ্ছে ওই জাতীয় নাগরিক কমিটি আলোচনা হলো, তার আগেই হচ্ছে ওই ওদের চিকিৎসার ওই বিষয়টা নিয়ে যারা কিছু ভলেন্টিয়ারদের সাথে কাজ করছিল। আচ্ছা, ফিউ থিংস মেড ইট ইজিয়ার আর কি। ওই ইসের পরে অগাস্টের পরে আন্দোলনে আহতদের হচ্ছিল চিকিৎসা, ওই জিনিসগুলো নিয়ে যারা অলরেডি কিছু, এবং আমরা অলরেডি কিছু ভলেন্টিয়ার যে গ্রুপসগুলো আছে তাদের সাথে কাজ করছিলাম। তারপরে যখন আলোচনা হলো তখন তো মানে মেডিকেল ডক্টরস রিলেটেড, মানে ডক্টরদের চিকিৎসা রিলেটেড যে সাহায্যটা দেয়া যায়, এবং তখন মনে হচ্ছিল যে অনলাইনে যতখানি করা যাচ্ছে দেশে ফিরলে আরেকটু বেশি আরেকটু ভালোভাবে ইনভলভ হয়ে ওখানে সহযোগিতা করা যাবে। এখন দুজনই তো যার যার প্রফেশনাল জায়গাতে একটা কমপ্লিট সুইচিং হয়েছে কাইন্ড অফ। সো ডক্টর জারা, ইউ আর নাও মোর অফ এ ফিজিশিয়ান অর মোর অফ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট? I serve whichever title you want to name me with. সো কোনো আছে, কোনো মানে রিগ্রেট আছে যে ক্যারিয়ার বাদ দিয়ে, ক্যামব্রিজ অক্সফোর্ড বাদ দিয়ে, ইফ আই ওয়্যার লাইক হ্যাড এ ডিফারেন্ট ডিসিশন? না, অ্যাবসলিউটলি নট, নো রিগ্রেটস অ্যাট অল। যেটা বলছিলাম যে আমরা মানে দি আলটিমেট পারপাস ইজ টু সার্ভ। এখন সেটা আই স্টিল লাভ মেডিসিন, আই স্টিল লাভ এভিডেন্স বেসড কেয়ার, কিন্তু একটা রিয়েলাইজেশন যে আমি যতই প্রেসক্রিপশন দেই আমাদের ভাঙা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে না ওই প্রেসক্রিপশন দিয়ে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সব মানুষের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব না। আমার রোগীদের হয়তো আমি সেবা দিতে পারবো, কিন্তু সবার জন্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাটা প্রয়োজন। তো খালেদ, এই যে ফিরে আসার জায়গা থেকে ডক্টর যারা বারবার সার্ভিসের কথা বলছে, যে তার প্যাশনের জায়গাটা হচ্ছে যে আই জাস্ট সার্ভ হোয়াট এভার ক্যাপাসিটি, মানে যেই বাস্তবতাতেই আমি থাকি না কেন আমি মানুষের পাশে দাঁড়াই আর কি। তো সেইখানে তুমি যদিও ভিন্ন পেশার, ভিন্ন সায়েন্সের স্টুডেন্ট, মানে তুমি কি ফিল করো যে একই রকম একটা ব্যাপার? মানে তুমি হিউম্যান রাইটস নিয়ে তোমার একটা প্যাশন ছিল, তুমি কাজ করবা, কিন্তু এটা তুমি এখন করছো না, তুমি এখন অন্য কিছু করতেছো। না, আই থিঙ্ক ইটস ভেরি রিলেটেড। আপনার ক্ষেত্রেও দেখবেন, ইউ আর অলসো ব্যারিস্টার, রাইট? আপনার পলিটিক্সটা কিন্তু দুটা একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আমার লয়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল,
অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, রাইট? বাট এখন আমি যখন আমাদের পার্টি রিফর্মের পজিশনটা কী হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, ওইখানে আমার নলেজ কাজে লাগছে, আমার ইনপুটটা কাজে লাগছে। সো এইটা অনেক বড় একটা সেবা দেওয়ার একটা সুযোগ। আমার হিউম্যান রাইটসের যে এডুকেশন, ওইটা আমাকে গাইড করছে কীভাবে আমাদের পার্টির উমেন্স রাইটসের পজিশনগুলো কী হবে নারী অধিকারের ক্ষেত্রে, আমাদের পার্টি যখন চিন্তা করছে অন্যান্য অধিকারের ক্ষেত্রে তাদের পজিশন কী হবে, ওইখানে আমাকে গাইড করতে সাহায্য করছে। এরপর আমি টেকনোলজিতে কাজ করেছি, এরপর আমি কাজ করেছি কয়েকটা কোম্পানি বিল্ড করার জন্য। সেখানে আমি শিখেছি কীভাবে একটা টিম তৈরি করা যায়, কীভাবে টেকনোলজি ব্যবহার করে কুইক সলিউশন করা যায়, রাইট? ওই জিনিসগুলো এখন আমার সাহায্য করছে। সো এগেন আমি আই সি দিস এজ আ কন্টিনিউয়েশন আর কি। আগে যে তুমি তো কাজগুলো পলিটিক্স করছিলাম। করো নাই কখনো, ছাত্র জীবনে পলিটিক্স করেছো অথবা ফ্যামিলিতে পলিটিক্স? হ্যাঁ, না, রাইট। তাহলে ডক্টর জারার মতোই একদম মানে শুধু সচেতনতার জায়গা থেকে এসছে। তাহলে এই জায়গাটা কি মানে মানে এটা বিবেচনা করলে কেমন হবে যে তোমরা কি তাহলে মোর পলিসিতে কাজ করতেছো দেন অ্যাক্টিভিজম করতেছো, ব্যাপারটা কিরকম? না, নট রিয়েলি। আমি আই সি মাইসেলফ অ্যাজ আ টিম প্লেয়ার। আমার পার্টির জন্য যেই রোলে যখন প্রয়োজন আমার সেটার জন্য অ্যাভেলেবল থাকতে হবে, সেখানে কাজ করতে হবে। ওইখানে যদি আমার একটা শক্ত অবস্থান থাকে, রিজিডিটি থাকে যে আমি শুধুমাত্র এটা করবো ওইটা করবো না, বা আমি তাহলে তো আই ডু নট লার্ন, আমি নিজেও গ্রো করবো না। সো নিজে গ্রো করার জন্য, নিজে শেখার জন্য, পার্টিতে কন্ট্রিবিউট করার জন্য আমার মনে হয় আমাদের ফ্লেক্সিবল থাকাটা গুরুত্বপূর্ণ আর কি। ডক্টর জারা, জুন শুরু হচ্ছে, জুলাই 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। সো স্মৃতি কাতর হয়ে যান কিনা, মানে গত বছর দেশে কি হয়ে গেল, এটা মানে বেগার্স বিলিফের মতো লাগে মাঝে মধ্যে? এটা আসলে জুন জুলাই আসার জন্য না, প্রতিনিয়তই আমরা ইভেন এই যে শুরুতে আপনি বলছিলেন চট্টগ্রামে যখন গেলাম, 2 দিন আগে আমরা মোহাম্মদপুরেও গিয়েছি, প্রতিনিয়তই শহীদ পরিবার এবং আহতদের সাথে কথা হচ্ছে। ইটস স্টিল ভেরি র, সবার মনেই এটা আছে যে কি হয়েছে এবং বিগত বছরগুলোতে কিভাবে আমাদের একদম অধিকারগুলো লুণ্ঠন হয়ে গিয়েছে। এটা আমি আশা করব যে এটা আমরা খুব সহজে ভুলবো না, এবং এটা যাতে আর কখনো আমাদের দেশে রিপিট না হয় সেটার জন্য যা করার প্রয়োজন সব রাজনৈতিক দল, সব পক্ষ, সব মত এক হয়ে সেটাতে কাজ করবে। মানে একটা মানে ডেভিলস অ্যাডভোকেসি করি আর কি, যে কাইন্ড অফ যে শুধুমাত্র গত জুন জুলাই আগস্টে তো মানুষ মারা যায়নি, গত 16-17 বছরে মানুষ মারা গেছে। তো গত 16-17 বছর ধরে তোমাদের অথবা আপনার অথবা এই জেনারেশনের মানে টনক নড়ল না কেন, মানে সাডেনলি জুলাই কেন? অথবা ইকুয়ালি যদি উল্টাটা বলি যে আরও তো লয়ার আছে, আরও তো ডাক্তার আছে, হাজার হাজার আছে সারা পৃথিবীতে, কজন ফিরে আসছে যে না ঠিক আছে লেটস ডু সামথিং ফর দ্য কান্ট্রি? মানে এই দুই জায়গাতে কিভাবে দেখেন? আমার মনে হয় মানুষ বিভিন্নভাবে কন্ট্রিবিউট করে। একটা অর্থবহ জীবন, মিনিংফুল লাইফের কিন্তু অনেক ডিফারেন্ট ফর্ম হয়, সবাই কিন্তু একইভাবে জীবনের অর্থ খুঁজে পায় না, এটা নাম্বার 1। নাম্বার 2, গত 16-17 বছরের মধ্যে আমার অনেস্ট হইতে হবে, রাইট? আমার কিছু সময়ে কিছু জিনিস আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে, কিছু সময়ে দেয়নি। আমার মনে আছে একটা সময়ে এটা যখন ছিল বোধ হয় ছাত্রলীগের সাথে জাহাঙ্গীরনগরের ভিসির কোনো একটা ঝামেলা চলছিল আর কি, ওইখানে ঘুষ চাওয়ার ব্যাপারে, টেন্ডার নিয়ে 2 কোটি টাকার একটা চাঁদা। এবং এখানে তখন ওই জাহাঙ্গীরনগরের ভিসি এটা নিয়ে নালিশ দিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। তো আমি সেটা নিয়ে ফেসবুকে লিখছি যে আমরা তো এটা তো ডনের মতো একটা ব্যাপার স্যাপার, আপনি যদি কোনো একটা চাঁদাবাজির ব্যাপারে আপনি পুলিশের কাছে রিপোর্ট করবেন, আপনি এটা সমাধান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে কেন বলবেন? সো আমি ওইটা লিখছিলাম যে আওয়ামী লীগের যে পুরা মানে মোডাস অপারেন্ডি, আওয়ামী লীগ যেভাবে চলে এটা পুরো একটা ডনের মতো আর কি, পুরো একটা মাফিয়া গ্রুপের মতো চলে। রাষ্ট্র, সরকার, ব্যক্তি, পরিবার কিছু নাই, একাকার হয়ে গেছে। মাফিয়াদের ক্ষেত্রে আপনি যদি কেউ অন্যায় করে নিজেদের মধ্যে ঝামেলা হইলে আপনি পুলিশের কাছে যান না, আপনি যান হচ্ছে মাফিয়া বসের কাছে যান, বিকজ ইউ হ্যাভ আ সেপারেট লিগাল সিস্টেম দেয়ার, রাইট? সো আপনার তো পুরা ওইটার একটা খুবই একটা সুন্দর একটা উদাহরণ। আপনার এখানে হচ্ছে চাঁদাবাজি করছে, এটা সমাধানের জন্য আপনি পুলিশের কাছে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন বসের কাছে, মাফিয়া বসের কাছে। পুলিশে তখন কিছু বলছে না, কেউ কিছু বলছে না, এটা ওপেন আলোচনা চলছে। এটা বলার পরে আমার তো ছাত্রলীগের বন্ধুরা আছে, এর বাইরেও যারা আছে তারা তো ক্যাম্পাসে অলরেডি, আমি তো ক্যাম্পাস থেকে না আমি তখন বের হয়ে গেছি তখন, বাট তারা তো তখন আমার পর অনেক খেপা, ইমাজিন আর কি এরপরে কি হয়। তারপরে যারা যে পজিশন নিয়েছিল যে একটা শিবির ধরে জবাই করে, নান অফ আস জীবনে কখনো শিবিরের সাথে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, আমাদের কাছে ছিল এটা একটা অধিকারের ইস্যু, রাইট? বাট এটার পর থেকে আমাদেরকে শিবিরের ট্যাগ দেওয়ার চেষ্টা করতো। বাট এটা শুধুমাত্র আমাদের দুজনের গল্প না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হচ্ছিল, যেই দিল্লির আধিপত্যবাদ আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে, এটা ছিল। তো যেটা বলছিলাম যে এই রাজনীতি সচেতনতা
এইরকম আমি আমার সময় আমার যা বন্ধু বান্ধব আছে বা চারপাশে দেখি প্রায় সবারই দেখেছি আমি নানা সময় যারা একদম গাঢ় আওয়ামী লীগ ছিল না, তাদের সবাই বিভিন্ন সময়ে তাদের টনক নড়েছে। 2013-তে অনেকে, আমার তো মনে আছে শাপলার ইনসিডেন্টের সময়গুলোতে আমার হচ্ছিল ফ্রেন্ডরা অনেকে অনেক কিছু লিখেছে, তারপরে আবার তাড়াতাড়ি ডিলিট করেছে যখন অবস্থা আরও হচ্ছিল করুণ হলো। তারপর আরও কতগুলো আন্দোলনের সময় যে অবস্থাগুলো হলো, আই থিঙ্ক নানা সময়ে মানুষের টনক নড়েছে। বাট এই জুলাইতে তো একটা বিস্ফোরণ হয়েছে, আগে বিস্ফোরণ ছিল না। এবং এখন এটা একটা মাইল ফলক হিসেবে সবার মনে গেঁথে গেছে আর কি। এবং এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি নৃশংস একটা রূপ দেখেছি আর কি। এটা আর লুকানো যায়নি, শাপলার ওইটা লুকাতে পেরেছে, রাইট? বাট অন্য সময় হয়তো বা স্লো পয়জনিং হয়েছে আর কি। Calculated ভাবে স্কেলটাও সম্ভবত একটা বড় ব্যাপার, যে অন্য কোনো ঘটনাগুলো হয়তো এই স্কেলে আরবান মিডল ক্লাসকে এফেক্ট করে নাই। হ্যাঁ। তো এখানে কি রক্তের দামাদামিতে একটা পার্থক্য আছে না? মানে শাপলার রক্তটা একটু সস্তা, কারণ ওরা মাদ্রাসা থেকে এসছে, ওরা আলেম ওলামায়ে কেরাম, প্রান্তিক, ওর ভয়েস নাই, ও আমাদের আপনাদের মতো ইংরেজিতে কথা বলে না, এসি রুমে বসে সেমিনার করে না। তো রক্তের পার্থক্য হয়ে গেল, দামের পার্থক্য হয়ে গেছে। আনফর্চুনেটলি ইয়েস। এইটা ধরেন আপনি ওয়েস্টে দেখবেন যে গাজার মানুষ যখন হচ্ছিল মারা যায়, সেইটা বিবিসি সিএনএনকে যতখানি নাড়া দেয়, সাদা চামড়ার কেউ মারা গেলে তাদেরকে অনেক বেশি নাড়া দেয়। আবার ইউক্রেনের মানুষ মারা গেলে তাদেরকে যতখানি নাড়া দেয়, তার থেকে ইউএসএ বা ইউকের মানুষ মারা গেলে তাদেরকে অনেক বেশি নাড়া দেয় সাদা চামড়ার মধ্যেও। আমাদের এখানেও শাপলা বা অন্যান্য ক্ষেত্রে হুজুরা মারা গেলে, এবং অনেক ক্ষেত্রে বিএনপির আমাদের হচ্ছে অনেক ভাই বোন তো মারা গেছে, তাদেরকে গুম করা হয়েছে, রাইট? ওই জিনিসগুলোর মূল্য তখন অনেক কমে গিয়েছিল তখন। এটা শুধুমাত্র যে মাদ্রাসার ওই ব্যাকগ্রাউন্ডে ছিল তা না, রাজনৈতিক অন্য লাইফগুলোর মূল্য তখন অনেক কমে গিয়েছিল। এটা সম্ভবত যে ডিহিউম্যানাইজেশনের লেভেল আছে, মানে কন্টিনিউয়াসলি প্রথমে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা, তারপর সেখান থেকে ডিহিউম্যানাইজ হতে হতে কিন্তু পরে সিভিল সোসাইটি অ্যাক্টর, ইভেন ফেসবুক পোস্টের জন্যও আপনাকে ট্যাগ দেওয়ার সংস্কৃতিতে আমরা চলে আসছিলাম। ওটা ওই যে দুমুখ সাপের কথা মাঝে মধ্যে বলি আর কি আমি, যে তার যখন প্রচণ্ড ক্ষুধা পায় কিন্তু সে শিকার ধরতে পারছে না। পার্টিকুলারলি এই ঘটনাটা ঘটে যখন ফিমেল প্রেগনেন্ট স্নেক থাকে, সে তো শিকার করতে যেতে পারছে না। ওই সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত হইলেই তার এক মুখ আর এক মুখের দিকে ওই জায়গাটা মানে কামড়ে ধরে আর কি, খাবারের জন্য আর কি। তো এটা একটা ভয়ঙ্কর ফেনোমেনা আর কি। এবং এটা পরবর্তীতে কিন্তু আমরা আওয়ামী বলয়ের মধ্যেও দেখেছি, কে বেশি আওয়ামী লীগ, কে কম আওয়ামী লীগ, কে রিফাইন্ড আওয়ামী লীগ, কে ওয়াইল্ড আওয়ামী লীগ, মানে এই কনভারসেশনটাও কিন্তু এসছে। তো সেই জায়গাতে রাজনীতি করতে এসে সেপ্টেম্বর থেকে অথবা অক্টোবর থেকে মানে কি আশা করেন নাই, কিন্তু এখন এটা ফেস করতে হচ্ছে। ডিফিকাল্ট কোয়েশ্চেন। এই যে আমাদের যে পোলারাইজেশনের রাজনীতি ছিল, যেটা বললেন যে কে মানে ট্যাগের রাজনীতি, একটু খালেদ বলছিল যে আমার বিভিন্ন পজিশন যেটা আওয়ামী লীগের এগেনস্টে বা তৎকালীন সরকারের এগেনস্টে গিয়েছিল, সেই জন্য শিবির, হিজবুত তাহরির, আইএসআই, মানে কোনো জঙ্গি মৌলবাদী, হ্যাঁ মানে কোনো ইমাজিনেশনের কোনো লিমিট নাই। বাট ইটস ডেঞ্জারাস, কারণ ওই ট্যাগগুলো তো ওই সময়ে কোনো সুখকর ট্যাগ ছিল না। খুনের জাস্টিফিকেশন, এটা তো গুমের জাস্টিফিকেশন, ইনফ্যাক্ট ক্রসফায়ারের জাস্টিফিকেশন। তো সেই পোলারাইজেশনটা আমার মনে হয়েছে যে বিগত বছরগুলোতে সেই পোলারাইজেশন থেকে অনেকে চেষ্টা করছে বের হতে, স্পেশালি ইয়াং পিপল, দে ওয়ার রেজিং দেয়ার ভয়েস যে না, এটা আমরা চাই না। সো আমার একটা হোপ যে সামনে আমাদের পলিটিক্সটা এই পোলারাইজেশন, ডিভিশন, সেটার ঊর্ধ্বে উঠে উই অল উইল বি এবল টু ওয়ার্ক আমাদের দেশের স্বার্থে। বাট এটা একদিনে চেঞ্জ হবে না, সেটাও আমাদের বাস্তবতা, কারণ আমরা একটা দীর্ঘ সময় ওই ট্যাগিং, ডিভিশন, পোলারাইজেশনের মধ্য দিয়ে একটা কালচার সৃষ্টি হয়ে গেছে। তো কালচার চেঞ্জ তো আর খুব তাড়াতাড়ি হবে না, কিন্তু ওই সদিচ্ছাটা আমি আশা করব যে সব পক্ষের মধ্যে থাকবে, যে আমরা আবার সেই ডিহিউম্যানাইজেশন, ট্যাগিং, সেটাই যাতে আর ফিরে না যাই। রাজনীতিতে এক্সপোজারটা কি কোনো নতুন জিনিসের জন্ম দিচ্ছে প্রতিনিয়ত? মানে এটা কি অ্যাজ রোমান্টিক অ্যাজ লাস্ট সেপ্টেম্বর? না, রোমান্টিক হবে এটা কখনোই চিন্তা করি নাই। রাজনীতিতে রোমান্টিসিজমের এরকম জায়গা না, ইটস কঠিন জায়গা। আমাদের পলিটিক্সে কিন্তু রোমান্টিসিজম আছে। আমরা যারা লম্বা সময় পলিটিক্স করছি, এটার ভিতরে রেভলিউশন, আপরাইজিং, হাসিনা চলে যাবে, ওইটা কিন্তু ওই যে মানে আমাদের সাগর কন্যাকে নিয়ে ময়নাদ্বীপ বানানোর মতো আর কি। আচ্ছা, ওটা তো চলে গেছে। হোয়াট নেক্সট আপনাদের জন্য? মানে ওই যে ময়নাদ্বীপ বানানো চলছে, ফাউন্ডেশন আফটার ফাউন্ডেশন। আমাদের জন্য যেটা ছিল যে রাজনীতিতে, আমার নিজের যেটা চিন্তা ছিল যে রাজনীতিতে এই রাস্তাটা সহজ হয় না আর কি। মানে আপনি
হঠাৎ করে যেদিন রাজনীতিতে ঢুকবেন তারপরের দিন কিছু মানুষ আপনাকে ঘৃণা করা শুরু করবে অ্যান্ড ইউ রিয়েলি ডু নট নো ওয়াই, কোনো কারণ লাগবে না, অযথাই হচ্ছে ঘৃণা করা শুরু করবে, রাইট? সো দ্যাটস হচ্ছে ওয়ান পার্ট অফ ইট, ইউ অ্যাকসেপ্ট দ্যাট, এটা গ্রহণ করেই প্রস্তুতি তারপরে ছিল, মানে ছিল মানে মানে ওই যে স্কটল্যান্ডে বসে কি প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছিল ফিরতি পথে, যে মানে ইউ নো দ্যাট মানে কি কি হচ্ছে 1 2 3 4 এবং আমরা এটা ভাবে ট্যাকেল করবো এইভাবে, মানে না এগুলা আগেও ফেস করা হয়েছে, সো দ্যাটস ওকে। সো ওইটা হচ্ছিল একটা, ওইটা আগে থেকে ছিল, যেটা আশা করি নাই আমার জন্য, যেটা আর কি আমার কাছে একটা জায়গায় যে আফসোস লাগে, আজকে এখন আমাদের মে মাস শেষ হচ্ছে, রাইট? আমাদের আগস্টের পরে আসলেই আমার আশা ছিল যে দেশে এবার বড় একটা সংস্কার হবে, বড় একটা পরিবর্তন আসবে, যেটা আমার নিজের বিবেককে অনেক বড় নাড়া দেয়, যে হচ্ছে পুলিশ স্বাধীন দেশের জনগণকে নিয়ে যে তার কাস্টডিতে পাশবিক নির্যাতন করে, এবং সেটা আমাদেরকে নাড়া দেয় না। আমরা হিউম্যান রাইটসের ক্ষেত্রে, আমরা মানবাধিকারের ক্ষেত্রে জানি যে কিছু যে অধিকার আছে, যে অধিকারগুলো কোনো ক্ষেত্রেই নিয়ে নেওয়া যায় না, রাইট টু লাইফ, রাইট, তারপরে হচ্ছে ফ্রিডম ফ্রম টর্চার। সো কিন্তু এটার কোনো আমাদের বিকার নেই এটা নিয়ে আর কি। এই মিনিমাম যে সংস্কার, এই সংস্কারটুকু আমরা হচ্ছে দেখছি না সেখান থেকে, আমরা কোনো প্রমিস পাচ্ছি না। বিকারহীনতা কি তোমার এখনো চোখে পড়ছে? এখন তো আমাদের ওই সংস্কার হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক সময় মনে হচ্ছে সংস্কার চাওয়াটা একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস হয়ে দাঁড়িয়েছে, যে এখন আপনি সংস্কার চাবেন যে দেশের বিচারপতি, প্রধান বিচারপতি, তাকে আমরা এমন একটা মেকানিজমে অ্যাপয়েন্ট করতে চাই যেটা পক্ষপাতদুষ্ট হবে না, এই চাওয়াটাই কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে এখন। এখন রাজনীতিতে আমাদের আলোচনাটা যেদিকে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে আমাদের নির্বাচন কমিশনার, তাকে এমন একটা প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে যেই প্রক্রিয়াটা গ্রহণযোগ্য, স্বচ্ছ, সেটা 2022 সালে শেখ হাসিনা করা কালো আইনের মাধ্যমে হবে না। এই চাওয়াটা এখন কন্ট্রোভার্সিয়াল, এই চাওয়াটা কন্ট্রোভার্সিয়াল। এই মে মাসের অথবা সবচেয়ে জেনারেসলি বললে যে এটা এখন প্রায়োরিটি না, আগে নির্বাচনটা হয়ে যাক তারপরে আমরা এটা দেখবো, ব্যাপারটা এরকম। আপনি তো ওই ফ্রেমওয়ার্কের মাধ্যমে যদি আপনার এখন চিফ ইলেকশন কমিশনার যদি অপারেট করে, কিভাবে আপনি তো মানে ওইটা এক্সপেকটেশনটা আমরা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, সো এখন ওই জিনিসটা আমার জন্য একটু সারপ্রাইজ। এটার এক্সপেকটেশন ছিল না যে এত তাড়াতাড়ি সংস্কারের প্রতি মনোযোগ মানুষের এত চলে যাবে আর কি। সো আমি সংস্কারের ব্যাপারে আমি খুবই প্যাশনেট সংস্কারের ব্যাপারে। আমার মনে হয় সংস্কারের ব্যাপারে আমাদের সবার আবার একটু রিঅ্যাসেস করা দরকার, সবার কম্প্রোমাইজ করা দরকার, বাট সবার নর্থ স্টার থাকা উচিত, যে আমাদের অর্থাৎ যে প্রিন্সিপালটা আমাদের মাথায় থাকা উচিত, যে মনে রাখা যে আমরা যেই সিস্টেমটা আগে ছিলাম, আমাদের তো একটা এক্সপেকটেশন ছিল রাষ্ট্রটাকে আবার পুনর্বিন্যাস করা। এখন সেই সংস্কারটাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, কেউ একজন নিয়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে চলে যাচ্ছে আর কি। আর সংস্কারের কথা চাওয়াটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে অনেকগুলো ক্ষেত্রে। অফকোর্স আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন যত দ্রুত সম্ভব তত হওয়াই ভালো, বাট নির্বাচন চাওয়ার সাথে সাথে আমাদের সংস্কারের ব্যাপারে একটু আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন, যাতে এটা তাড়াতাড়ি হয়। এটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। ডক্টর জারার কোন জায়গাতে কাজ করে খুব বেশি হোঁচট খেতে হচ্ছে, যে কী ব্যাপার, এটা তো হওয়ার কথা ছিল না, মানে জুলাইয়ের সাথে যায় না, আগস্টের সাথে যায় না? অনেকগুলো ক্ষেত্রেই, যেমন আমি যখন শহীদ পরিবার আহতদের সাথে কথা বলি, ওদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা যত দ্রুত হওয়ার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। যেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা, সেটার মধ্য দিয়ে ওনাদেরকে যেতে হচ্ছে। এবং মানে সমস্যাটা কি প্রত্যাশাটা বেশি এখানে, না না সমস্যা সিস্টেমের লিমিটেশনকে বিবেচনায় না নেওয়ার সমস্যা? আমার মনে হয় যে যেই কমিটমেন্টটা সরকারই দিয়েছে যে আমাদের শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা ফাস্ট ট্র্যাক সার্ভিস দিব, প্রিমিয়াম সার্ভিস দিব, ওই কমিটমেন্টটা আছে, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। এবং এই বাস্তবতাটা বারবার তুলে ধরার পরেও সিস্টেমে কোনো চেঞ্জ না আসাটা হতাশাজনক। বিচারের ক্ষেত্রেও একই কথাই হচ্ছে। ওনারা কয়েকদিন আগেই একজন শহীদের মায়ের সাথে কথা হচ্ছিল, আমরা আলোচনা করছিলাম যে ওনাদের এখন কী অবস্থা। আপনি বেশ কয়েকজন শহীদের পরিবারের সাথে দেখা করেছেন। চিটাগংয়ে দেখা হয়েছে, ঢাকায় কথা হয়। তো একজন খুব স্টার্ক একটা কথা বলেছেন যে উনি কী চান নতুন বাংলাদেশে। উনি বলছেন যে টাকায় তো আর মা ডাকে না, উনি চান যে ওনার ছেলে যে মারা গেছে সেটার বিচারটা যাতে হয়, কিন্তু উনি নিশ্চিত না সেটা হবে কি না। এই অনিশ্চয়তা তো থাকার কথা না। সময় লাগবে অবশ্যই, বিচার তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু
এই যে ওনারা ভরসা পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কতখানি বা আদৌ হবে কি না, এইটা তো হওয়ার কথা ছিল না। মানে রাষ্ট্র কি পরিমাণ কনফিডেন্স লুজ করেছে নাগরিকদের সামনে, যে আসলে বিশ্বাস করতে পারছে না যে বিচার হবে। অভ্যুত্থানের পরে তো আমার অ্যাটলিস্ট মনে হয় যে খুব বড় ম্যান্ডেট ছিল বিচার নিশ্চিত করা, ওনাদের চিকিৎসা এবং পুনর্বাসনটা নিশ্চিত করা। সেই জায়গায় হতাশা আছে। এমনি অন্তর্বর্তীকালীন সরকারের কি আন্তরিকতায় ঘাটতি দেখেছেন এই ব্যাপারে? ওই যে যেটা বললাম, কমিটমেন্ট আছে হাই লেভেলে, অলওয়েজ কমিটমেন্টের কথা আমি শুনেছি, কিন্তু বাস্তবতা যখন ওনাদের কাছে যাচ্ছি, ওনারা যখন হাসপাতালে যাচ্ছে, ওনারা জানেন না কার কাছে গেলে সেই সার্ভিসটা ওনারা পাবেন। ইভেন বিচারের ক্ষেত্রে কোথায় যাবেন, থানায় যাবেন, কোর্টে যাবেন, আইসিটিতে যাবেন, কোথায় যাবেন। এই যে আমাদের এটা আগের যে সিস্টেমটা যেখানে অনেকগুলো জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়, এবার আমাদের একটা সুযোগ ছিল হয়তো যেখানে আমরা এগুলি অ্যাটলিস্ট ওনাদের জন্য সিম্পলিফাই করবো, এবং এটা কুড হ্যাভ বিন আ প্রেসিডেন্ট ফর ফিউচার অ্যাজ ওয়েল, যে অন্যদেরও যাতে ভোগান্তি এটাই তো না আসলে হয়। সংস্কার, Exactly. যেটা খালিদ বলছিল। মানে সংস্কার জিনিসটা কিন্তু অনেক সময় খুবই ইউটোপিয়ান হাইপোথেটিক্যাল মনে হয়, কারণ এটাকে আমরা যারা সংস্কারে আলাপ তুলছি, আমরা আসলে এটাকে পরিষ্কার করতে পারছি না। এরকম কিনা খালিদ, অনেক সময় যে মানুষও জিজ্ঞেস করে ভাই মানে সংস্কার মানেটা কি, মানে আপনারা কি করবেন? আমি একটু বলি এখানে, আমি যখন মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, তখন আসলে মানুষ সংস্কার বোঝে না, এটা আমার একবারও মনে হয় নাই। বরঞ্চ ওরাই বলছে যে আমরা আগের ব্যবস্থাটা চাই না। এটা কি প্রান্তিকের মানুষদের কথা? প্রান্তিকের মানুষের কারণ এটা খুব পরিষ্কার, কেউ চায় না যে তার বাসায় হঠাৎ করে পুলিশ চলে আসতে পারবে কোনো কারণ ছাড়া, জেলে ভরে নিতে পারবে কোনো কারণ ছাড়া, নির্যাতন করবে কোনো কারণ ছাড়া, কোনো রাষ্ট্রের কোনো এক্সপ্লেনেশন ছাড়া, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে পারবে কোনো কারণ ছাড়া। এগুলো তো মানুষ নিজের চোখে দেখেছে, শুনেছে গত বছরগুলোতে। এইটার যে পরিবর্তন হওয়া দরকার, সেই ব্যাপারে আমি কারো দ্বিমত শুনি নাই। আমি মানে বাংলাদেশের অনেক আনাচে কানাচে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি, কথা শুনেছি। এই ব্যাপারে আমি ঈদের সময় দেখলাম আপনি অনেক প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে হেঁটে ঈদের সময় উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠক করেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি। তো এই যে চিন্তা যে মানুষ সংস্কার বোঝে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, আমার কাছে একবারও মনে হয়নি। এবং এটা যার সাথে আমি কথা বলেছি সবাই এটা তো খুবই ন্যূনতম একটা চাওয়াই যে রাইট টু লাইফের কথা আসলো। নির্বাচনের একটা তারা দেখলেন, এই যে আপনি যে প্রান্তিকে যাচ্ছেন, মানুষ ভাই এগুলো রাখেন তো পরে, নির্বাচনটাকে হোক তারপরে হোক, মানে এই অ্যাটিটিউডের কি একটা কন্ট্রাডিকশন চোখে পড়েছে আমার প্রান্তিকে? পার্সোনালি আসে নাই, বাট আমার মনে হয় এই যে একটা মোটামুটি সংস্কারের কথা বললে নির্বাচন বিরোধী একটা চিন্তা আসে, অথবা আরেক দিকেও আছে যারা নির্বাচনের কথা বলছেন মনে হচ্ছে তারা সংস্কার বিরোধী। এইটা থেকে আমাদের একটু বের হয়ে আসলে ভালো হবে, কারণ মানে জনগণকে বোঝার জায়গা থেকে বলছি যে আপনার অভিজ্ঞতা থেকে আপনি জনগণকে কিভাবে রিড করছেন? আমার পার্সোনালি এরকম মনে হয় নাই। আচ্ছা। এবং এই যে ব্যবস্থাটার যে পরিবর্তন প্রয়োজন হবে, আমরা আমাদের ভাইয়ের নিরাপত্তা চাই, বোন যখন রাস্তায় যাচ্ছে নিরাপত্তা চাই, তাদেরকে হঠাৎ করে কেউ গুম করবে না, খুন করবে না, এই বিষয়ে তো কোনো দ্বিমত আসবে, এটা আমরা কেন চিন্তা করি আমি বুঝতে পারি না। এবং এই বিষয়ে স্পেশালি আফটার জুলাই অ্যান্ড অগাস্ট আই উড থিঙ্ক যে এভরিবডি উড হ্যাভ আ কনসেনসাস, এবং ওইটা যাতে না হয় সেজন্য আমরা সবাই একসাথে উই উড মুভ ফরওয়ার্ড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। খালিদের কি মনে হয়েছে যে মানে যারা আমরা সংস্কার চাচ্ছি তাদের জায়গা থেকে কি সংস্কারের পক্ষে পিকচারটা পরিষ্কার করা, প্রস্তাবটা পরিষ্কার করা, প্রস্তাবটাকে জনগণের জীবনের সাথে কানেক্ট করাটা, মানে এটা করতে কি আমরা আসলে ফেল করছি কিনা? মানে তোমার জায়গা থেকে তুমি ফেল করছো কিনা, অথবা যারা এই প্রো রিফর্মস তারা কালেক্টিভলি ফেল করছে কিনা? আমার মনে হয় আমাদের ইমপ্রুভ করার সুযোগ আছে। ইমপ্রুভ করার সুযোগ আছে, ফেইলিয়ার বলবো না, সময় আছে আরও সামনে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আমরা যদি উদাহরণস্বরূপ যদি চিন্তা করি, ধরেন আমরা আর্টিকেল 70 চাই অ্যাবলিশ করতে, ধরেন আমরা চাই। এটা কেন চাই? এটা থাকলে কি সমস্যা হয়? এটা থাকলে এমপিরা কি কৃতদাস হয় কিনা? আমার একটা রাবার স্ট্যাম্প একটা পার্লামেন্ট হয় কিনা? নাকি এটা থাকা ভালো দেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য, অন্য জায়গা থেকে থ্রেট আসতে পারে? যেই আর্গুমেন্টটাই হোক, এই আর্গুমেন্টটা মানুষের কাছ পর্যন্ত যাচ্ছে না। বা ট্রেডিশনালি আমরা এটাও জানি, ধরেন রাষ্ট্রের কনস্টিটিউশন কীভাবে হবে, এটা সাধারণত রাষ্ট্রের সমস্ত নাগরিক কিন্তু একসাথে এসে সমানভাবে চিন্তা করে না, এটাও আমরা জানি। বাট এক্ষেত্রে যতগুলো মানুষ জানতে পারতো, যতগুলো মানুষ এটা নিয়ে কেয়ার করবে, সেই জায়গায় আমাদের কমিউনিকেশন আরও করার আমার মনে হয় সুযোগ আছে। যারা আর সাথে আমার হচ্ছিল গতকাল রাতের বেলা এটা গল্প করছিলাম ঘুমানোর আগে, যে জুলাই এবং অগাস্টের সময়ে আমাদের কিন্তু ইয়াং মানুষ অনেকে রাস্তায় চলে আসছে, অনেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় চলে আসছে, তারা পরিবর্তনটা চায়। এখন যে সেই সংস্কারের সম্ভাবনাটা কমে যাচ্ছে, বা এই সংস্কার নিয়ে তাদের চাওয়াটা কি,
এটা একটু রিভাইভ করার বা এই আলোচনাটা বোঝার একটা উপায় হতে পারে আমাদের ডিবেট আয়োজন করা। ফর এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে তারা যদি ডিবেট করে সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে বা ওভারঅল প্রধানমন্ত্রীর ক্ষমতা আমাদেরকে লিমিট করা দরকার কি দরকার না, সেখানে যদি আলোচনা হয়, আমাদের একটা টেলিভাইজড হচ্ছে একটা ডিবেট হচ্ছিল, কম্পিটিশন হয়, মেবি আমার এবি পার্টি একটা কম্পিটিশনের আয়োজন করছে বা বিভিন্ন ডিবেটিং সোসাইটি আয়োজনগুলো করছে, রাইট? তাহলে কিন্তু আমাদের যে ইয়াং পপুলেশন পলিটিক্সের এই পার্টটা নিয়ে অনেক আগ্রহী ছিল, আমার মনে হয় প্রত্যেকটা ডিবেট অনুষ্ঠানে শত শত মানুষ থাকবে, এটা অনলাইনে গেলে লাখ লাখ মানুষ এখানে দেখার সুযোগ আছে, তখন একটা ন্যাশনাল ডিসকোর্স হওয়ার সুযোগ আছে। আমরা গত রাতে আলোচনা করছিলাম, আমাদের এক্সপ্লোর করতে হবে যে আমরা কোন আইডিয়াসগুলো নিয়ে আসতে পারি যাতে করে একটা গ্রেটার সেগমেন্ট অফ দ্য সোসাইটিকে আমরা এনগেজ করতে পারি সংস্কারের ডিসকাশনে। আমি বলছি না যে সংস্কারটা একদিকেই যেতে হবে, আমরা প্রোজ অ্যান্ড কনস দুটি আলোচনা যেন করতে পারি, এই জন্য ডিবেট একটা খুব ভালো একটা উপায় হতে পারে। তাহলে মানুষ খুবই কুইকলি জানতে পারবে, আচ্ছা সংস্কার এটা দরকার ছিল, এটা দরকার ছিল না, এটার পক্ষে এটা ডিবেট, এটার বিপক্ষে এটা ডিবেট। সংস্কারের কাজ যেটা চলছে সেটা চললো, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় মানুষ যদি জানতে পারে তাহলে ভালো হবে। একটা কথা আছে না, সানলাইট ইজ দ্য বেস্ট স্যানিটাইজার। যদি আমরা সংস্কারের ব্যাপারে মানুষের কাছে তুলে ধরতে পারি, তখন যদি অগ্রহণযোগ্য কোনো পজিশন কোনো রাজনৈতিক দলের জন্য নেওয়াটা খুব ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে এনসিপির প্ল্যাটফর্ম থেকে এই বিষয়গুলো নিয়ে আপনারা কি করছেন? অনেক কিছু করছি। আজকে তো আমাদের একটা কর্মশালা হলো, এটার মাধ্যমে আমরা মানুষকে জানানোর চেষ্টা করছিলাম। কিছুদিন আগে কর্মশালা আমরা আরেকটা করলাম যেখানে আপনিও ছিলেন, ওইটার মাধ্যমে মানুষকে জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটা পুস্তিকা তৈরি করছি, পুস্তিকা মানুষের কাছে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করছি। এগুলো ধরো মানে আমার কাছে এটা মনে হয়েছে যে ঘুরে ঘুরে আমরা কিছু মানুষ আমরাই যাচ্ছি। ধরো আজকেও দায়রার প্রোগ্রামে গেলাম বিকেলে, আমি পডকাস্টে আসার আগে। সো আমি যেহেতু প্রচুর ইভেন্টে যাই, আমি ঘুরে ফিরে দেখছি এই আমরা 20-25-30 জনই মোটামুটি এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি করছি। ব্যাপারটা যারা এরকম কিনা। পাশাপাশি আমরা এনসিপি থেকে যে গণসংযোগগুলো করছি, উত্তরে গণসংযোগ হচ্ছে, দক্ষিণে গণসংযোগ হচ্ছে, আমরা যে চিটাগাংয়ে গেলাম, ঢাকায় বিভিন্ন জায়গায় গণসংযোগ হচ্ছে, সব জায়গায় কিন্তু আমরা এই কথাগুলো একদম সাধারণ মানুষের ভাষায়, আমরা যখন বলছি বিচার ব্যবস্থার সংস্কার, এটা মানে কি, পুলিশের সংস্কার, এটার অর্থটা কি হবে, এবং ওটা যখন ভেঙে বলছি, যেটা আপনারা করলেন প্রচুর, ধরুন আমরাও তো প্রচুর স্ট্রিট মিটআপস করি আর কি, পথসভায় কি আসলে সংস্কারের কনভারসেশনটা কি, মানে এটা সিম্বায়োটিক কিনা? সংস্কার বলতে আমরা সংস্কার হলে মানুষের জীবনে কোন জিনিসটা পরিবর্তন হবে। বিচার ব্যবস্থার সংস্কার তো ইটস এ ডিফিকাল্ট টার্ম, সেটা না বলে বিচার ব্যবস্থার সংস্কার বলতে কি বোঝায় যে নিরপেক্ষ রাষ্ট্রের বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকবে। মানুষ তো এটা কমপক্ষে বোঝে, সেটা কি তাই? মানে আসলে কিভাবে তুলে ধরছেন? হ্যাঁ, ধর মানুষ তো এটা বুঝে যে আমি এই মামলা বাণিজ্য, মানুষ খুব ভালো বুঝে, এই সাধারণ মানুষই কিন্তু মামলা বাণিজ্যের শিকার। সো তাদের কাছে যদি বলা যায় আমরা নতুন বাংলাদেশে কি এমন চাই যেখানে পুলিশ আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে, যে মামলা ইচ্ছা সেই মামলায় ঢুকাই দিতে পারবে, ওরা তো বলবে যে না, এই সংস্কারটা তো আছে। স্বচ্ছ ন্যায্য বিচার পেতে হলে আপনার টাকা থাকতে হবে, অথবা ক্ষমতায় থাকতে হবে, অথবা ক্ষমতায় কে আছে চেনা থাকতে হবে, এরকম বাংলাদেশ কি আমরা চাই? সেটা তো ব্যর্থ কণ্ঠেই মানুষ তখন বলে না, ওটা আমরা চাই না। এটাই তো আমাদের বিচার ব্যবস্থার সংস্কার। আমরা যে কঠিন পয়েন্টগুলো বলছি, আলটিমেট রেজাল্ট তো এটাই আমরা চাই। সো এগুলো নিয়ে যখন কথা বলছি, তখন উই গেট দি ওপিনিয়ন্স অফ পিপল, অ্যান্ড দ্যাটস হাউ উই আর ট্রাইং টু ফর্ম আ কনসেনসাস যে আমরা বিচার ব্যবস্থার কারেন্ট প্রবলেমগুলো কি, ওনাদের জীবনে কি সমস্যা হিসেবে এটা আসে, এবং সমাধানটা আমরা কীভাবে চাচ্ছি। খুব নিটিগ্রিটি পয়েন্টস পথসভায় না, কিন্তু আলটিমেট রেজাল্টটা, আলটিমেট ইমপ্লিকেশন তার জীবনে কী হবে, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। ইভেন একটা জিনিস আমি ফিল করি, আপনাদের মতামত আসতে পারে, সেটা হচ্ছে এই যে ওয়ার্কশপগুলো, যে সিভিল সোসাইটি ইভেন্টগুলো আমরা করি ঢাকার আরবান এসি রুমগুলোতে, বড় বড় হলগুলোতে, এবং সব নিজেরা ভিআইপি, মানে আমরাই মনে হয় আর কি, যে চারদিকে যখন তাকাই যে নিউ সেট অফ ভিআইপিজ আর কি। এটা তো আসলে ঢাকার বাইরে কি আসলে খুব বেশি হচ্ছে? আমি তো খুব বেশি দেখতে পাচ্ছি না। এটা আমাদের জায়গা থেকে লিমিটেশন আছে, বাট আমার কাছে মনে হচ্ছে আমাদের কালেকটিভ, যারা আমরা প্রো ডেমোক্রেসি অ্যাক্টিভিস্ট ছিলাম, একটা কালেকটিভ লিমিটেশন দেখতে পাচ্ছি। যে অন্যান্য জেলাতে কিন্তু সিভিল সোসাইটি আছে। আমি আমার জেলা খুব বেশি আমি জানি না, কিন্তু বরিশাল প্রেস ক্লাবে গিয়ে আমি দেখলাম বরিশাল প্রেস ক্লাবটা ঢাকার প্রেস ক্লাবের থেকেও পুরাতন, 1941 সালে প্রতিষ্ঠিত। এবং এটার যে হিস্ট্রি দেখলাম, যে তাদের যে সিভিল সোসাইটি, এত প্রমিনেন্ট সিভিল সোসাইটি আছে যে তারা তখন বরিশাল থেকে কলকাতায় যেত সেমিনার করবার জন্য, কলকাতা থেকে বরিশালে আসতো মিটিংয়ের জন্য, এবং ওই মিটিংয়ের পুরাতন আমলের ছবিগুলো দেখেছি। ভেরি প্রমিনেন্ট রাইটার্স, সিভিল সোসাইটি মেম্বার্স আছে। ঢাকাতে কিন্তু মনে করা হয় যে সব বুদ্ধি মনে হয় শুধু ঢাকাতে, ঢাকার বাইরে কোনো বুদ্ধি নেই, ঢাকার বাইরে শুধু হাত পা আছে, মানুষ খেটে খুঁটে খায়, আর ঢাকার মানুষরা হলো সব বুদ্ধি, এখানে কাগজ কলমে টাইপ করে খায়।
তো এই ডিসকানেক্টটা কি রিফর্মের জন্য একটা অন্তরায় কিনা? 100% আমাদের রিফর্মটা কিন্তু এই জন্যও হওয়া দরকার যে ঢাকা কেন্দ্রিক সব কিছু না হয়ে আমাদের একটু বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতাটাকেও ছড়িয়ে দিতে হবে আর কি। আমরা যে বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি, অনেকটা অসীম ক্ষমতা প্রধানমন্ত্রীর। আমি একজনকে এটা বলতে শুনেছিলাম যে উপরে আল্লাহ আর নিচে প্রধানমন্ত্রী, এর মাঝে আর কোনো কিছু নাই। আমাদের রাজবাড়ির একটা উঠান বৈঠকে হ্যাঁ, খুব একজন সুন্দর হচ্ছিল বলছিল বলছিল যে এইটা আপনারা একটু পরিবর্তন করেন, যে উপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, মাঝখানে ফেরেশতারা কি সব ঘুমন্ত? মাঝখানে আর কোনো কিছু না, আর কোনো অন্তরায় নাই, ফেরেশতারাও নাই। ডাইরেক্ট কানেকশন। হ্যাঁ, সো এটা একটু পরিবর্তন করেন। রিফর্ম যে চায় প্রধানমন্ত্রীর ক্ষমতা, যে আমরা লিমিটেশন অনেক খটোমটো শব্দ টব্দ বলি, রাইট, খুবই একটা সহজভাবে বসায় বলে দিছে এটা বলা। বাট আমি যেটা বলছিলাম যে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে যে শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে ওইখানে যে সব ক্ষমতা থাকবে তা না, আমাদের স্থানীয় সরকারগুলো আরেকটু বেশি পাওয়ারফুল হতে পারে। আমাদের জেলা পর্যায়ে যে কাজগুলো হয় সেখানে আরও বেশি হচ্ছিল, তাদের স্বাধীনতা থাকতে পারে কিছু কাজগুলো করার জন্য। আমি বলছি না যে মানে তাদের স্বাধীনতা দিয়ে দেওয়ার কথা, বাট ওইখানে কাজ একটু আরেকটু বেশি দিকে যেতে, মানে বেশি যেতে পারে ওইখানে। আমাদের বিভাগীয় শহরগুলোতে আমাদের সংস্কারের মধ্যে একটা জায়গা আছে যে আমাদের বিভাগীয় শহরগুলোতে আমাদের সুপ্রিম কোর্টের হচ্ছে একটা করে হাইকোর্টের বেঞ্চ হচ্ছিল, ওইখানে হবে এরশাদের সময় যেটা করা হয়েছিল আর কি। করা হয়েছিল। সো এখন ওইটাও যদি হয়, কারণ ন্যায় বিচারটা তাদের আর একটু কাছে যদি আমরা নিয়ে যেতে পারি, রাইট। কারণ কারো একটা শুনানির জন্য সকালবেলা ঘুম থেকে উঠে, অনেকে তো আগের দিনই সে ঢাকায় এসে শুনানির জন্য আসতে হয়, তারপরের দিন আবার যেতে হবে, যদি ঢাকায় এটা শুনানির জন্য হতে এটা হয়। ইনফ্যাক্ট আরো বেটার মডেল নিয়ে আমি নিজে কথা বলছি আর কি, এটা টাউন হল মডেলের কথা বলছি আর কি, যেটা ইউরোপ আমেরিকাতে আছে। বাংলাদেশে আসলে স্থানীয় সরকার প্রশাসন যেটা আছে এটা আসলে ফাংশনাল না, এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর নেতা পুনর্বাসন কেন্দ্র হয়েছে, এক্স্যাক্টলি। এবং এটা প্রচুর ওভারল্যাপ করে একজনের সাথে আরেকজনের রেসপন্সিবিলিটি, অব্লিগেশন, সার্ভিস সব কিছুতে। তো সেই জায়গাতে আমি হাসান আরিফ সাহেব ছিলেন এর আগে, এলজিআরডির দায়িত্বে ছিলেন, মারা গেলেন। ওনার সাথে এই ব্যাপারে আমার বিস্তর আলোচনা হয়েছিল যে টাউন হল মডেলটা কিভাবে সার্ভিস এবং জাস্টিস, কারণ সার্ভিসের সাথে কিন্তু জাস্টিস জড়িত, ল্যাক অফ সার্ভিস ইজ সেলফ অ্যান ইনজাস্টিস। তো ওইটা কিভাবে করা যায়, এবং আমি এটা ডিটেল ওনাকে একটা মডেল প্রস্তাব করেছি আর কি। এবং একটা বিষয় ডক্টর স্যার আমার চোখে পড়েছে, আমি ফিল করছি রিফর্মের পক্ষের দলগুলোকে নিজেদের ভিতরে একটা বোঝাপড়া করছে কিনা আসলে। একটা বিষয় যার যার জায়গা থেকে আমরা রিফর্মের কথা বলছি, রিফর্ম, কিন্তু আসলে এটার একটা কনসেনসাস উইদিন আস আছে কিনা, এবং এটা দরকার কিনা। অবশ্যই দরকার। এখন যে রিফর্মটা হবে সেটা তো পলিটিক্যাল পার্টিজ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। সো সেই কনসেনসাস তো দরকার হবে, এবং জনগণের কাছে যে একটু আগে আপনি বলছিলেন সংস্কারের বার্তাগুলো পৌঁছে দেয়া খুব সহজ ভাষায়, এটা তাদের জীবনে কী প্রভাব পড়বে, এটা তো অনেক বড় একটা দায় রাজনৈতিক দলগুলোর। তো সেখানে আমাদের নিজেদের মধ্যে তো বোঝাপড়ার প্রয়োজন, এবং জনগণের কাছেও আমরা যখন যাচ্ছি আমরা কী বার্তা নিয়ে যাচ্ছি, কিভাবে তাদেরকে এই যাত্রায় ইনক্লুড করব। কারণ অনেক লম্বা পথ তো জনগণকে এক্সক্লুড করে এই প্রসেসগুলো হয়েছে। একদম যে এলিটেস্ট কথা বলছিলেন সেটা শুধু ঢাকা না, আরও অনেক ছোট পরিসরে, অনেক ছোট পরিসরে যে এলিটকে সার্ভ করার জন্য আমাদের সিস্টেমগুলো কাজ করে, সেটা যাতে আর না হয়। ট্রুলি বিকামস a state for its citizens rather than it becomes a state for all rather than few, যেটা হয়ে আসছে। তো সেইখানে তো আমাদের সবার একসাথে কাজ করতেই হবে, বোঝাপড়া থাকতে হবে, এবং মানুষকে ইনক্লুড করে কাজ করতে হবে। শুধু ঢাকা না, যেরকম বলছিলেন আমাদের বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর, এবং আমি যখন স্কুলগুলোতে যাচ্ছি বাচ্চারা কিন্তু অনেক স্মার্ট, ওরা অনেক কিছু বুঝতে চায়। একদম ছোট্ট একটা মেয়ে, আমি একটা দোকানেও যে আমাদের সংস্কারের লিফলেট এবং কথা বলতে যখন যাচ্ছিলাম, ও দেখে বলছে হ্যাঁ আমি তো ছাত্রদের দলকে চিনি, আমি আপনাকেও চিনি, আমি একটা ছবি তুলবো। ও জাস্ট ক্লাস 5-এ পড়ে, কিন্তু ওর চিন্তা আছে, ও বুঝতেছে। এবং এই মানুষগুলোকে আমরা রাজনীতি সচেতন করা, আমাদের সংবিধানে কী আছে, কোথায় কী সীমাবদ্ধতা আছে, কী পরিবর্তন আমরা চাই, এই ইনক্লুশনের মধ্যে তো আনতে হবে, এই ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। না হলে যেরকম আপনি বলছিলেন যে কিছুটা অ্যাপাথি চলে আসছিল গত 14-15 বছরে, কিছু ইভেন্ট যেগুলো অনেক হয়তো পপুলারাইজড হয়েছে, টেলিভাইজ হয়েছে, সেগুলো নিয়ে ইয়াং মানুষ কথা বলেছে, বাট সব কিছুতে বলে নাই। তো এই যখনই বলা থেমে যায় বা যখনই হতাশা চলে আসে, এবং এটা তো আমাদের খুবই কি বলে নোম চমস্কির যে বইয়ের একদম পাতায় পাতায় যে ইউ আইসোলেট পিপল, যাতে তুমি যে প্রপাগান্ডা ছড়াতে চাও সেটা যাতে করতে পারো, ওই জায়গায় যাতে আমরা ফেরত না যাই, মানুষের মধ্যে হতাশা যাতে আর না আসে। ইয়াং পিপল দে কিপ স্পিকিং এগেনস্ট ইনজাস্টিস, যেই জাগরণটা আমরা দেখেছি সেটা যাতে সাস্টেইন করে, সেটার জন্য আমার রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সব পক্ষকেই একসাথে কাজ করতে হবে। এবং একটা বিষয় যে মাধ্যমের ব্যাপারে, মোডাস অপারেন্ডিসের ব্যাপারে আমার মনে আছে তোমাদের দু একটা কাজ ভালো লেগেছে, যেমন ধরো তোমরা যে কার্টুন করছো, অ্যানিমেশন করছো,
মানে ভেরি সিরিয়াস বিষয়গুলোকে, মানে 47, 71, 24টাকে যে অ্যানিমেশন করে নিয়ে আসা হয়েছে, আমরা কিছু করেছি আমাদের জায়গা থেকে, পুঁথির গান দিয়ে করেছি। মানে আমরা চাচ্ছিলাম যে এটা শুধু অ্যানিমেশন তো একটা ফর্ম, কিন্তু এটার মাধ্যমে আমার কালচারাল জায়গাটাকেও যেন আমি ফুটায় নিয়ে আসতে পারি, মানে হাই লেভেলের খুব মানে বড় মিউজিক টিউজিক দিয়ে, ইনস্ট্রুমেন্ট দিয়ে ছাকানাকা টাইপ না করে। ইভেন আমি, আমার মনে আছে রেল স্টারের একটা সংবিধানের আলোচনাতে আমি বলেছিলাম আর কি, যে মানে লালনের আখড়ায় কবে সংবিধান নিয়ে আলোচনা হবে, মানে আমরা রিফর্মটাকে ওইখানে নিতে চাই, যে ওরা গান বানাবে লালন। তো সেইটা কি করা যেতে পারে, তোমাদের ভাবনায় কি কিছু এসছে? যে মানে রিফর্মটা ধরো সাবস্টান্সের একটা জায়গা, কিন্তু প্রসেস রিফর্মটাও কিন্তু একটা জরুরি জায়গা, আর একটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কোনোদিন মানুষের কাছে পৌঁছবে না। না, পুরোপুরি একমত। কারণ আমাদের যারা একটা এক্সাম্পল দিল আর কি, ওইটা আই থিঙ্ক ইজ কোয়াইট সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে আমি যখন মানুষের কাছে রিফর্মের আলোচনা করছি, তখন আমি তার কাছে যেয়ে বলছি যে রিফর্মের আউটকামটা তার লাইফে কী হবে সেটা নিয়ে আলোচনা করা, রাইট? সো এই আলোচনাটা ইন আ সেন্স আমরা সাবস্ট্যান্টিভ আলোচনা থেকে আমরা এমন আলোচনায় যাচ্ছি যেটা মানুষ খুব সহজে রিলেট করতে পারবে, খুব সহজে বুঝতে পারবে। সেটা তার গানের মধ্যে আসতে পারে, সেটা উপন্যাসের মধ্যে আসতে পারে, সেটা গল্পের মধ্যে আসতে পারে। আমরা ডিবেটের কথা বলছিলাম, ডিবেটের মধ্যে আসতে পারে। আমাদের বিভিন্ন জায়গায় রিফর্মটা একটা কন্টিনিউয়াস প্রসেস, রাইট? ভেরি লাইকলি যে আমাদের এই রিফর্মটা এখন যেই প্রক্রিয়াটা শুরু হবে, এখান থেকে আমাদের আবার মিড কোর্স কারেকশন লাগতে পারে। সো আমরা এই আলোচনাটা শুধুমাত্র আগামী 6 মাসের, 8 মাসের বা ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাতে সীমাবদ্ধ না করে আরেকটা লং টার্ম প্রজেক্ট হিসেবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। মানে ইলেকশন হোক, যখনই হোক, যেভাবেই হোক, ইলেকশন যারাই ক্ষমতায় আসুক, মানে বিয়ন্ড ইলেকশন রিফর্ম ডিসকাশনটাই কন্টিনিউ করতে হবে। এটা তো করতেই হবে অনেকগুলা কারণে। যে রিফর্ম ঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখা, রিফর্ম আমরা যেগুলো করছি সেগুলো ঠিকভাবে কাজ করছে কিনা। আমরা তো ফিউচার জানি না, আর একটা রাষ্ট্রযন্ত্রের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আগে থেকে ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ দ্য ফিউচার ইজ গোয়িং টু আনফোল্ড, রাইট? একটা প্রভিশন হয়তো বা কনস্টিটিউশনে খুব সুন্দর দেখা যায়, বা একটা প্রভিশন যেটা একটা লর মাধ্যমে করলাম পুলিশের রিফর্মের ক্ষেত্রে সুন্দর দেখা গেলো, বাট ওইটাই হয়তো ইউটিলাইজ করে পরবর্তীতে আরও খারাপের দিকে যেতে পারে। সো আমাদের আগে থেকে চিন্তা করতে হবে না যে রিফর্মের সবগুলো প্রভিশন সবসময় সব ভালো ফলাফল নিয়ে আসবে। ওই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যে কোনটা ভালো হবে, ক্রিটিক্যাল থাকতে হবে। এবং এই ক্ষেত্রে যদি আমাদের সবার ওই এনগেজমেন্ট থাকে, লেটস সে লালনের আখড়ায় যদি ওইখানে একটা গান হয়, সেটা কিন্তু ধরেন একটা মানে এক্স্যাক্টলি ডিফারেন্ট অডিয়েন্স। আর একটা হচ্ছে গানগুলোতে যেটা হয়, একটা খুবই কমপ্লেক্স বড় আইডিয়াটাকে ছেকে 2টা লাইনে ওইটা এক্সপ্রেস করা হয়, রাইট? এই জিনিসগুলো কিন্তু আবার অনেক বড় একটা পাওয়ার থাকে, মানুষ খুব সহজে বুঝতে পারে এবং তারা দেখে যে রিফর্মটা হাউ ইট শুড লুক লাইক। আলটিমেটলি এইরকম যদি দেখা না যায় তাহলে আমাদের রিফর্ম হয়নি, তাহলে গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, এটা কীভাবে আবার চেঞ্জ করি। 2টা জিনিস দেখার আছে। রিফর্ম যদি আমরা চিন্তা করি যে একটা আইনের এই প্রভিশনটা আসলে রিফর্ম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের প্রসেসের রিফর্ম যদি হয় তাহলেই তো হবে, আপনি যেটা বললেন আউটকামের ওইটা। তো আমাদের এই গান বা এই কবিতাগুলোর একটা পাওয়ার যেটা আছে, তারা আ লট অফ টাইম তারা কিন্তু ওই আউটকামের ওইটা একটা বলে দেয় আমাদেরকে। এইটা যদি আপনি না দেখেন তাহলে বুঝেন যে আপনার রিফর্ম হয়নি। 100টা আইন চেঞ্জ হইতে পারে, রিফর্ম হয়নি। তাহলে এই জন্য ইদানিং আমি চেষ্টা করছি আর কি, যে আমি তো গান টান শুনি কম, মানে আমি এখন নতুন করে গান টান শোনার চেষ্টা করছি, কারণ গান তো আসলে ইয়াংদেরকে প্রচণ্ড কানেক্ট করে আর কি। তো এবং ওই যে বললাম যে আমাদের জীবনের তো অভ্যুত্থান, পরিবর্তন, এগুলো হচ্ছে আমাদের রোমান্টিসিজমের জায়গা আর কি। তো সেখানে এই যে এই গানগুলোকে কিভাবে মানে রিফর্মের সাথে, নতুন বাংলাদেশের সাথে ইনভলভ করা যায়। এবং কিছুক্ষণ আগে কথা বলছিলাম আরেকজন মেহমানের সাথে যে একটা ভালো গান কিন্তু হয়নি, মানে আমাদের যুদ্ধ নিয়ে চিন্তা করেন যে কত সুন্দর সুন্দর গান হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে, কিন্তু এখন পর্যন্ত একটা অসাধারণ গান, মানে যেই গানটা শুনলেও আচ্ছা জুলাই, মানে এরকম কোনো ফিলিংস আসে নাই কিন্তু এখনো। আমাদের জুলাই আগস্টে কিন্তু অনেকগুলো অ্যাকচুয়ালি র্যাপাররা গান করেছিল, যেটা আপনি যে ইসের কথা বললেন, মিউজিকের কথা বললেন, আর্ট ফর্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ওই সময় কিন্তু এই যে বিভিন্ন নৃশংসতার ভিডিও, তার পাশাপাশি মানুষ যে রেজিস্ট্যান্স তৈরি করেছে, প্রতিরোধ তৈরি করেছে, সেটার সাথে ওই র্যাপ সংগুলো, তারপর নজরুলের আগের যেই গানগুলো যেখানে খুব অনুপ্রেরণা আসে, those went viral. বাট এরপরে আবার এই যে আমাদের দেশ পরিবর্তনটা যে করতে হবে, সংস্কার করতে হবে, সেটার রেলেভেন্ট আর দেখা হয় নাই। কিন্তু এই আর্ট ফর্মটা খুবই ইম্পর্টেন্ট হবে ভিজুয়ালাইজ করার জন্য যে আমরা কেমন বাংলাদেশ চাই, এবং ওটা মানুষের মধ্যে যেটা বললেন যে গান একটা ডিফারেন্ট লেভেলে কানেক্ট করে মানুষকে। হ্যাঁ, এবং এটা এক্সস্ট করে না, মানে এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে খুব কঠিন জিনিসগুলোকেও মানে ক্লান্তির মধ্যেও এটা নেওয়া যায়,
এক্সস্ট করে না। আমরা শেষের দিকে চলে আসছি, র্যাপ আপ করতে চাচ্ছি যে 1 বছর হতে চলছে গণ অভ্যুত্থান, এটাকে বাঁচিয়ে রাখার একটা চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়েছে। কারণ যখনই আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, পুরাতন বন্দোবস্তের মালিকরা কিন্তু এটা ছেড়ে দেবার জন্য প্রস্তুত না। এবং আজকেও দেখলাম আওয়ামী লীগ মিছিল করেছে কয়েক জায়গাতে। তো সেই জায়গাতে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমাদের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার ভিতরে একটা হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধরে রাখবার চ্যালেঞ্জ, যারা স্যাক্রিফাইস করেছেন তাদের মেমোরিকে প্রিজার্ভ করবার চ্যালেঞ্জ, এবং এগুলোর উপরে ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়বার চ্যালেঞ্জ। অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো সেই জায়গাটাতে জুলাই আগস্টকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন, মানে কি করা দরকার, কি করব, অথবা আপনাদের জায়গা থেকে? আমার মনে হয় কি, এই একটা অভ্যুত্থানের যাচাই মানে অ্যাসেস করা হয় শেষ পর্যন্ত এটার আউটকাম দিয়ে। ধরেন যে অনেকগুলো যে আলোচনা চলে না যে এটা অভ্যুত্থান নাকি বিপ্লব, রাইট? আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন যে যারা বলে এটা অভ্যুত্থান, তাদেরকে যদি বলা হয় যে এটা বিপ্লব না কেন, আলটিমেটলি তারা বলবে যে এখানে বিপ্লব হলে যে যে পরিবর্তন আসে, পুরনো ব্যবস্থা একদম ফেলে দেয়া, সেটা করা হয়নি, আমরা পুরনো কনস্টিটিউশনের আন্ডারে এখনও চলছি, আরও এটা সেটা বলবে। এবং এই কারণে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান, রাইট? আমাদের ছাত্র জনতা 5ই অগস্ট পর্যন্ত যে স্যাক্রিফাইসটা করেছে, সেই স্যাক্রিফাইসটা কিন্তু বিপ্লবও হতে পারতো, গণ অভ্যুত্থানও হতে পারতো, অথবা জাস্ট এটা একটা ক্ষমতা পথ পরিবর্তনও হতে পারতো, রাইট? এই জায়গায় এটা নির্ভর করবে আমরা কতটুকু ফসল ঘরে তুলতে পারি, কতটুকু ভালোভাবে ওইখানের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে পারি, এবং তারপরে সময়টা কত ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, তার উপরে নির্ভর করবে গণ অভ্যুত্থানটাকে কীভাবে আমরা দেখব। এই জন্য আমাদের এটাকে বাঁচিয়ে রাখা বা এটার আকাঙ্ক্ষাকে পূরণ করা, এটার গুরুত্ব অপরিসীম। এটার গুরুত্ব আমাদের প্রায় 1000-এর বেশি জীবন উৎসর্গ করা, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করা, আহত হওয়া। উই ওইট টু দেম যে আমাদের এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে ওইটা আমাদের পূরণ করতে হবে। এখন কি পূরণ করা, তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত করতে হবে। বিচার একটু আগে আলোচনা হচ্ছিল, আমাদের একটা খুব জেনুইন ফিয়ার, এটিএম আজহারুলের যে রায়টা আসলো, আমরা দেখেছি, মানে আমরা এখন দেখছি যে যদি বিচারটার প্রসেসটা যদি ভালো না হয়, যদি সঠিক না হয়, তাহলে পরবর্তীতে এটা কত বড় সমস্যা সৃষ্টি করতে পারে। এখন আমাদের কিন্তু একটা বড় ফিয়ার যে এখন আমরা যে বিচার এমনিতেই খুব স্লোভাবে আগাচ্ছে, খুবই মন্থর গতিতে আগাচ্ছে, এবং বিচার যেটা হবেও সেইটার যদি প্রসেসে আমাদের এই পুরনো বিচার ব্যবস্থার যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো রেখে প্রসেসটা যদি আমরা ফলো না করে যদি বিচার হয়, এই বিচারের রেজাল্টগুলো মানে শেষ পর্যন্ত যে রায়গুলো আসবে, সেই রায়গুলো হয়তো শেষ পর্যন্ত নাও টিকতে পারে। এটা কিন্তু অনেক বড় একটা প্রহসন হবে। সো ওই জায়গায় আমাদের দেখছি যে এটা সরকারের একটা অনেক বড় একটা দায়িত্ব, এবং এটার উপরেই কিন্তু যাচ করা হবে যারা এই দায়িত্বে আছে তারা আসলে কার পক্ষে কাজ করেছে, তারা কিভাবে কাজ করেছে, কতটা সফলতার সাথে কাজ করেছে। এটা শুধু সফলতা না, এটা অনেকগুলো মানুষের অনেক বড় আমানত তাদের কাছে। এটা একটা। তারপর আমরা রিফর্মের কথা বলছি। আমরা যদি শুধুমাত্র ক্ষমতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর হয়, আমরা যদি ডিপ রিফর্মগুলো না পাই, ফান্ডামেন্টাল রিফর্মগুলো না পাই, তাহলেও আমরা যে এতগুলা স্যাক্রিফাইসেস, ওই জিনিসগুলোর প্রতি সম্মান দেওয়া হবে না। আমাদের নতুন কনস্টিটিউশনের কথা আমরা কেন বলি? কারণ আমরা কনস্টিটিউশনের যে পরিবর্তনটা আনবো, সেই পরিবর্তনটাকে ডিউরেবল রাখার জন্য, যাতে সেটা একটু টেকসই হয়। আমি এই খটোমটো আলোচনায় যাচ্ছি না, জুডিশিয়াল রিভিউ করা এবং তারপরে বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন পরিবর্তন করা, ওইগুলো যাচ্ছি না। মোদ্দা কথা, আমরা নতুন সংবিধানের কথা বলছি, কারণ সংবিধানের যে পরিবর্তনগুলো আমরা আনতে চাচ্ছি, একটা মৌলিক পরিবর্তন আনতে চাচ্ছি, কাঠামোতে পরিবর্তন আনতে চাচ্ছি, যাতে করে আমাদের রাষ্ট্রটাকে মেরামত করা যায়। সেটাও আমরা করতে পারবো না যদি আমাদের ওইটা না হয়, সংবিধান আমরা পরিবর্তন করতে না পারি, ওইরকম একটা নির্বাচনে যদি আমরা এগ্রিমেন্টে না আসতে পারি। এই জিনিসগুলো কিন্তু নির্ভর করবে আমরা এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আমরা কতটুকু সদ্ব্যবহার করতে পেরেছি বা পারি নাই, ওইটা আমাদের ফোকাস। আমরা এই মেসেজ শুরু থেকে দিয়ে আসছি, আমরা প্রতিদিন প্রত্যেকটা সুযোগ পেলেই এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মেসেজগুলো নিয়ে কীভাবে কাজ করছি, একটা জিনিস আমরা অ্যাকনলেজ করি যে আমরা কিন্তু দুনিয়ার সবচেয়ে এফিশিয়েন্ট দল না, দুনিয়ার সবচেয়ে এফিশিয়েন্ট গোষ্ঠী না।
আমরা যে ভুলের ঊর্ধ্বে তা না, বাট আন্তরিকতার অভাব আছে না, আন্তরিকতার অভাব নেই। আমাদের সদিচ্ছার অভাব আছে না, সদিচ্ছার অভাব নেই। এবং এই আলোকেই আমরা সকল পার্টনারের সাথে একত্রে কাজ করতে চাই এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য। আমার এখনও একদম দৃঢ় বিশ্বাস করি আমাদের সবগুলো দল যে আছে তাদের আশা উদ্দেশ্য এক। বিগত 16 বছর তো সবাই একসাথে ছিল, আশা আকাঙ্ক্ষা এক। ছোটো ছোটো বিষয় হয়তো বা দূরে নিয়ে গেলেও আমাদের আলটিমেটলি এই জিনিসগুলো আমাদের সবারই মাথায় আছে, আমরা সবাই অ্যাচিভ করার চেষ্টা করবো আর কি। বাট আলটিমেটলি যদি করতে না পারি তাহলে হিস্ট্রি আমাদের ক্ষমা করবে না, দেখে নেবে আর কি কারা কারা কোন রোল প্লে করেছে আর কি। বাট আমার মনে হয় যে মানে আই হোপ যে আমরা সবাই একত্রে হতে পারবো এবং এটা অ্যাচিভ করতে পারবো। যারা একটা বিষয় দেখলাম যে আপনি নিজে পার্সোনালি প্রচুর ট্রলের শিকার হচ্ছেন, ট্যাগিংয়ের শিকার হচ্ছেন এবং খুবই মানে নিউডলি অ্যাটাক করা হচ্ছে আর কি। এবং জুলাই কন্যারা কিন্তু হারিয়ে গেছে, একটা কথা কিন্তু প্রায় আছে, ওরা কোথায়? আমরা ওদেরকে তো দুঃসাহসিকভাবে দেখেছি জুলাইতে, মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের হল ভেঙে চলে আসা, ছাত্রলীগের মিছিলে প্রতিবাদ করা, পুলিশের গাড়ি আটকায়া দেওয়া, সেই মেয়েরা কোথায়? মানে মানে একটা হলো আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি বুঝতে পারছেন যে কি হচ্ছে আসলে মেয়েদের ব্যাপারে, পার্টিকুলারলি ফিমেল অ্যাক্টিভিস্টরা অনেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এটা ব্যাপারে আপনি কি ফিল করছেন? এটা আনফর্চুনেট, এবং আমার মনে হয় জুলাই আগস্টে যে রোল আমাদের নারীরা প্লে করেছেন সেটার পরে মনে হচ্ছিল যে আমাদের জনজীবনে, রাজনীতিতে একটা স্পেস ওপেন আপ হয়েছে যেখানে নারীরা খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের ডিসিশন মেকিংয়ে রোল প্লে করতে পারবে। কিন্তু যত দিন যাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা সংকীর্ণ হয়ে আসছে। এর একটা বড় কারণ যেটা বললেন, যে যখনই মেয়েরা সামনে আসছে, জায়গা নিচ্ছে নিজের জন্য, আরেকজনের জায়গায় তো সেটা কমতি পড়ছে এবং খুবই কি বলবো, মানে খুবই হরেন্ডাসলি তারা অ্যাট্যাক্ট হচ্ছে। স্পেশালি অনলাইন স্পেসে আমাদের দলের যারা নারী নেত্রীরা আছেন অনেকেই আগে রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ওনারা দিনের বেলা কাজ করছেন, কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, তারপর সন্ধ্যার সময় তাদের এলাকায় গিয়ে মানুষের কাছে এই যে সংস্কারের কথাগুলো আমরা বলছি, নতুন আশার কথা বলছি, সেগুলো নিয়ে তারা গণসংযোগ করছেন। কিন্তু অনেকগুলো প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। স্পেশালি অনলাইন স্পেসে তাদেরকে একদম একজন একজন করে টার্গেট করে হ্যারাস করা, কাইন্ড অফ অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। এবং আমাদের অবশ্যই নারীদের জন্য স্পেসটা এনশোর করতে হবে। আমরা যদি এইখানে তাদেরকে একটা সেফ সাইবার স্পেস দিতে না পারি, সেফ স্পেস ওয়েন দে আর গোয়িং আউট, গণসংযোগের সময়ও যদি তারা সেফ স্পেস না পান, তাহলে তখন আমরা আর কমপ্লেন করতে পারবো না যে নারীরা হারিয়ে যাচ্ছেন। কারণ আমরা তো তাকে এসে বলতে পারি না যে আমি নিরাপত্তা দিতে পারবো না, কিন্তু তুমি আসো। সেটা তো হয় না। জুলাই আগস্টে তো তারা নিরাপদে ছিলেন, এবং সেই পরিবেশটা নিশ্চিত করা সব দল থেকেই আমার মনে হয় এই জায়গায় কনসেনসাস থাকা উচিত, এবং নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব। আরেকটা বড় কারণে দায়িত্ব, সেটা হচ্ছে পলিসি মেকিংয়ে। মানে রাজনীতিতে তো আমরা পলিসি মেক করবো, সেখানে যদি নারীদের ভয়েসটা না আসে তাহলে কিন্তু অনেক বড় গ্যাপ থেকে যায়। কি কথাটা নিয়ে আমরা হাজির হব এই বছর? মানে কিছু তো ফ্যাক্টস, হাসিনা চলে গেছে, 16 বছর দুঃশাসন, লুটপাট, গুম, খুন, এগুলো তো আমরা বলেছি। মানে এখন কি বলবো? মানে কি বার্তাটা দেব? আমাদের অর্জন কি, আমাদের ফেইলিয়ার কি, মানে 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 ওয়ে ফরওয়ার্ডটা কি হবে? আই থিঙ্ক এগেন আই উইল কাম ব্যাক টু ইট। বিচার আর সংস্কার আমাদের মানে ফ্রন্ট অ্যান্ড সেন্টার আমাদের অ্যাটেনশনে রাখতে হবে। নাথিং ম্যাটার্স মোর দ্যান দিস টু, আই থিঙ্ক। অফকোর্স মানে নির্বাচন তো আমাদের লাগবে, নির্বাচনের আগেও বিচার সংস্কার ইম্পর্টেন্ট, নির্বাচনের পরেও বিচার সংস্কার ইম্পর্টেন্ট। এবং আমরা বলছি যে নির্বাচনের আগে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। বাট আমি যেটা বলছি যে আগামী 1 বছর কেন, তারপরেও আমাদের বিচার আর সংস্কার নিয়ে আমাদের অ্যাটেনশনটা খুবই ভালোভাবে রাখতে হবে এটার উপরে। আদারওয়াইজ এটা ডিরেল হয়ে যেতে পারে। এটা যদি ডিরেল হয়ে যায় তাহলে উই ফ্রাস্ট্রেট দ্য পারপাস অফ দ্য রেভলিউশন। জাস্ট টু অ্যাড, যে এটার সাথেই আমাদের যেটা চিন্তা করতে হবে যাতে আমরা জনবিচ্ছিন্ন না হয়ে যাই এবং জনগণের কাছেই বারবার যাওয়া, বারবার শোনা। আমরা এখানে এটা যাতে একটা খুব একাডেমিক এক্সারসাইজ না হয়ে যায়, মানুষ যেটা চায় সেটার প্রতিফলন যাতে হয়। আমরা খুবই নতুন দল, বাট দল শুরু করার আগেই আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম আপনার চোখে নতুন বাংলাদেশ, যেখানে আমরা লাখের কাছাকাছি মানুষের কাছে গিয়ে জানতে চেয়েছিলাম আপনারা নতুন রাজনীতি কেমন চান।
আচ্ছা 2 লাখের বেশি অনলাইনেও ছিল সম্ভবত, মানুষ মানে লিখেও মতামত দিতে পেরেছে। অনলাইন অফলাইন এবং খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যে নতুন রাজনীতি তারা কেমন দেখতে চান, নতুন দলের কাছ থেকে কি প্রত্যাশা, নতুন বাংলাদেশে তারা কি চান। তো এই এক্সারসাইজগুলো আমাদের বারবার করতে থাকতে হবে। মানুষের কাছে না গেলে অনেক সময় আমরা ওই যে খুঁটিনাটি ছোট টেকনিক্যাল অ্যাসপেক্টসে আমরা যদি আটকে যাই, তখন ওই বিগার ভিশনটার জন্য হলেও মানুষের কাছে যাওয়া প্রয়োজন। এবং গত 15-16 বছরে পিপল ডে নট ফিল হার্ড, তাদের কথাগুলো শোনা হচ্ছে না, জানা হচ্ছে না, এবং এই ক্ষোভটা কিন্তু জমতে থাকে। আমাদের নতুন বাংলাদেশে যাতে ওরকম না হয়, আমরা যাতে যে কাজই করতে যাই সেটা যাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়, সেটা আমাদের সবার মাথায় থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ এবং ডক্টর তাসলিম জারা আমাকে সময় দেওয়ার জন্য আজকে। প্রিয় দর্শক, আপনারা খুব প্রমিনেন্ট দুজন ইয়াং পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের কাছ থেকে শুনছিলেন, যারা হচ্ছে একটা কাইন্ড অফ রোল মডেল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। মানে রাজনীতিকে অপছন্দ করেন, অথবা রাজনীতি কখনো করেন নাই, অথবা বয়স হয়ে গেছে, অথবা খুবই আরাম আয়েসের জীবনযাপন করছেন। এর বাইরে এসেও যে আপনার একটা মিনিংফুল মানে সেন্স অফ পারপাস থাকতে পারে লাইফে, সেটার একটা গ্ল্যারিং এক্সাম্পল আই উইল সে। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে আমাদের এই যে বাংলাদেশ 2 গড়বার যে লড়াই, দায় ও দরদের ভিত্তিতে এই বাংলাদেশটা তৈরি করা, সেই ময়নাদ্বীপ বলি আর কি বাংলাদেশ 2কে। তো আমাদের ওই ময়নাদ্বীপটা বানানোর যে ফাউন্ডেশন, এটা চলমান রাখতে হবে। এই চলমান রাখার জন্য যারা যারা কাজ করছেন, অবদান রাখছেন, তাদের কথা আমরা কন্টিনিউয়াসলি শুনবো। এই পর্বে আজকে বিদায় নিচ্ছি, শেষ করছি। ভালো থাকবেন।